আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, 3টা থেকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আজকে একটু তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এখন বাকিদের ওনারা সবাই আস্তে আস্তে জয়েন হতে থাক। অলরেডি আজকে 1 ঘন্টা পরে শুরু করেছি, কারণ একটু হসপিটালে গিয়েছিলাম। হ্যাঁ, ওখান থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছে, আবার এখানে বৃষ্টিও পড়ছে। সো একটা কথা বলবো। জি বলেন। হচ্ছে ভিডিওগুলোতে নাকি সাউন্ড হয় না ইউটিউবে, ওই 20-21 নম্বর ভিডিওগুলোতে। জি ভিডিওগুলোতে সাউন্ড না। জি, ওগুলাতে আমি গতকালকে একটা মিস্টেক হয়ে গেছিল। সেটা হচ্ছে যে আমার এখানে অডিও যে ভয়েসটা রেকর্ড করার কথা ছিল সেটা আনচেক হয়েছিল, যার কারণে ওই রেকর্ডিংটা মানে সবই রেকর্ড হয়েছে কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হয়নি। বুঝতে পেরেছেন তো? এটা আমি খেয়াল করিনি প্রথমে, কারণ তার আগের দিন রাত্রেবেলা আমি একটা রেকর্ড করেছিলাম। আপনাদেরই মধ্যে একজন প্রবলেম নিয়ে ইয়ে করেছিল। তো আমি তার একটা ভিডিও রেকর্ড করতে গিয়ে এখানে বাচ্চারা ছিল আর কি, সাউন্ড অফ করে রাখছিলাম ওই সময়। তো ওইটা আমি আর অন করতে ভুলে গেছি পরে। সো এর জন্য মানে কালকে পুরো দিনটাই মানে সকালের ব্যাচও সেম কন্ডিশন, আপনাদেরটা তো সেম। সো আই থিঙ্ক আমি আপনাদের একটু ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা। এখন ওটা কি খুব বেশি সমস্যা হচ্ছে ভিডিও দেখতে? না স্যার, ঠিক আছে। না, ভিডিও ছাড়াই হচ্ছে মোটামুটি ক্লাসটা কভার হয়েছে। জি, আর এখানে জাস্ট ভিডিও একটু মানে কি করেছি সেগুলো একটু ফলো করেন। আর যদি একান্ত বেশি প্রবলেম হয় তাহলে হয়তো আমরা সামনে কোনো এক সময়
এগুলো নিয়ে আবার একটু আলোচনা করব, ঠিক আছে? কারণ অথবা দেখবেন একই জিনিস আবার সামনে আরো রিপিট হচ্ছে, যে সামনে সামনে আমরা পিএইচডি ডিজাইন করব, তখন দেখা গেছে আবার সেম জিনিসগুলো রিপিট হবে। সো এ পর্যন্তই। আপনাদের একটা আমি পোস্ট করে দিয়েছি অলরেডি, একটা সফটওয়্যার লিংক প্রোভাইড করেছি আপনাদের। সেখানে আপনাদের আছে, গুগল ড্রাইভে এক সফটওয়্যার আপলোড করে দেওয়া আছে, সেটা হচ্ছে ফটোশপটা দেওয়া আছে। ফটোশপটা হচ্ছে আজকে আমরা মূলত ক্লাস করব ফটোশপের উপরে। ফটোশপের মোটামুটি যাবতীয় যা আছে একটু দেখার চেষ্টা করব। তার কারণ হচ্ছে যে আপনার ফটোশপটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে কারণ আপনাকে সামনে গিগ ক্রিয়েট করতে হবে, আপনার ইমেজ তৈরি করতে হবে গিগের জন্য। ইভেন এমনও হতে পারে আপনার যদি ফেসবুক পেজ গ্রুপ খোলেন বা ইয়াতেও আপনার freelancer.com একটা কভার ফটো বানাতে হয়, সেক্ষেত্রেও আপনার এই ব্যাপারগুলা কাজে আসবে। হ্যাঁ, এগুলো আপনাদের লাগবে, এই বেসিক জিনিসগুলো শেখা। সো আমি সবার জন্যই আমি বিষয়টা তৈরি করছি আর কি। ওখানে দুইটা সফটওয়্যার আছে, দুইটা কি ডাউনলোড দেওয়া লাগবে না, অনলি ফটোশপ। ইলাস্ট্রেটরটা আপনাদের যদি দরকার হয় আপনি নামাতে পারেন ইচ্ছে। ইলাস্ট্রেটর এটাও আপনার ক্র্যাক করা ভার্সন, হ্যাঁ, এটা সহজে পাওয়া যায় না। তো এটা জাস্ট ইনস্টল করলেই হবে, কোনো রকমের লাইসেন্স লাগবে না। আর ফটোশপ যেটা আছে এটা ইনস্টল করাই লাগবে না। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার হ্যাঁ, আমি শুনলাম আপনার কথা, সমস্যা নাই। আচ্ছা, জি স্যার। আচ্ছা, আমরা কি ক্যামেরা অন করবো স্যার? সবাই একটু ক্যামেরাটা অন করবেন। জি স্যার। স্যার হ্যালো 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 থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, ও আচ্ছা, এখানে তো আমাদের ইয়াটা নেই। সবাই আপনাদের ড্রাইভে যে সফটওয়্যারটা দেওয়া আছে এরকম জিপ করে দেওয়া আছে, হ্যাঁ। সো ডাউনলোড করলে এরকম একটা জিপ ফাইল পাবে। সো আমি আজকে আপনাদের জন্য এই সফটওয়্যারটা, আচ্ছা যাদের আছে তাদের তো আছে, আর যাদের নেই আমরা এটা ফলো করব। হ্যাঁ, ওকে। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে 22 দেশ। ওকে, আমরা এখানে এই সফটওয়্যারটা রাখলাম। সো দেখেন, এই সফটওয়্যারটাকে আমরা কি করে নেব, প্রথমে এক্সট্রাক্ট করে নেব এই ফোল্ডারে। এটা একটু বড় ফাইল, সো আপনাদের একটু সময় লাগতে পারে আপনাদের পিসিতে। হয়ে গেল। সো আমরা ফোল্ডারটাতে ঢুকবো, ঢোকার পর দেখবো এই যে এরকম এই ফাইলটা দেখবো, ঠিক আছে? এর মধ্যে আপনারা এই ফাইলটাকে সংরক্ষণ করে রেখে দিবেন, কারণ সারা জীবন লাগবে এটা। ফটোশপ এটা কোনো ইনস্টল করার প্রয়োজন নেই। পোর্টেবল ফাইল বলতে এটাই বোঝায় এই ফাইলগুলো আপনাকে কি করতে হবে না, ইনস্টল করতে হবে না। এই একটা সুবিধা, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে ব্যবহার করবেন। যেমন ওখানে একটা ফার্স্ট অন ক্যাপচার দেখতে পাবেন, আমার স্ক্রিন রেকর্ডিং, অনেকে স্ক্রিন রেকর্ডিং নিয়ে অনেক কথা আমি দেখেছি, হয়তো বলেছেন যে ওদের দরকার। সো আমি এর জন্য ওই সফটওয়্যারটাও আমি আপলোড করে দিয়েছি, আমি যেটা ব্যবহার করি আর কি স্ক্রিন রেকর্ডিং এর জন্য। মোটামুটি একটা ভালো সফটওয়্যার আপনার স্ক্রিন রেকর্ডিং এর জন্য। এইচডি প্রিন্ট হয়, অনেক ঘোলা ঘোলা থাকে না, এবং অনেক ফিচার আছে এই সফটওয়্যারটাতে।
সো ওখানে আপনি ওটাও পোর্টেবল ভার্সন, ওটাও আপনার কি করতে হবে না, ইনস্টল করতে হবে না, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে রেকর্ড করবেন। ঠিক তেমনি এটা হচ্ছে একটা পোর্টেবল ভার্সন। ভাই ওই লিংকের ওই সফটওয়্যার লিংকটা কি দেওয়া যাবে একটা ড্রাইভ আপলোড করে, তাহলে আমরা যারা কোনটা? করতে চাই আমাদের আপনার লিংক গুলোতে একটু এই ট্যাগ বক্সে সব দিয়ে দিলে ভালো হইতো, থেকে আর কি লিংক গুলো পাই যেতাম। চ্যাট বক্সে? আচ্ছা, আমি ইতিমধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, ফেসবুকেও দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি আবার। তাও এই যে এই আপনাদের এখন কারো এগুলো নামানোর দরকার নেই, আপনারা জাস্ট ক্লাস ফলো করেন, আপনারা ক্লাসের পরে নামাইন এগুলো। কোথায় দেবো? চ্যাট বক্সে আমি দিয়েছি। এখানে ফোল্ডার আছে, এই ফোল্ডারে দেখবেন 3টা সফটওয়্যার আছে। তো দেখেন পোর্টেবল ভার্সনে আপনি, আবারও বলছি, পোর্টেবল ভার্সন ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। আমি দেখেন এই দেখেন ইএক্সি ফাইলটা খেয়াল করবেন, কোনটা? ইএক্সি সফটওয়্যারে, উইন্ডোজে যাবতীয় যত সফটওয়্যার থাকে এক্সটেনশন থাকে ইএক্সি, ঠিক আছে? তো এই ইএক্সি ফাইল দেখলে বুঝবেন এটা হচ্ছে সফটওয়্যার, এবং এই সফটওয়্যার আইকনও থাকবে সেই ফাইলটাতে। সো আমরা এটাকে এখন ডাবল ক্লিক করলাম, করার পর এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনার বলছে কোন ভাষা আপনি ইউজ করতে চান। তো আমরা অলওয়েজ ইউএসটা দিব, ইউকেও দিতে পারি, ইউকে যদি থাকে তাহলে ইউকে দিতে পারি। এই যে ডিকে আছে, ইউকে নাই মেবি। ওকে, ইউএসটাতে আমরা ক্লিক করব। ইউএসটাতে ক্লিক করার পর ইএস দিব যদি উইন্ডোজ 10 হয়ে থাকে। কিছুক্ষণ ওয়েট করেন, ওইটা ওপেন হবে। এটার আরো লেটেস্ট ভার্সন থাকতে পারে। সো সবগুলোই সেম, আমাদের বেসিক কাজগুলো চললেই হলো, এলো কথা, ঠিক আছে? তো আমাদের একেবারে আপডেটেড লাগবে সফটওয়্যার এমনটা না। সো আমরা যদি নেটে একেবারে আপডেটেডটা পাই, ক্র্যাক করা পাই, ঠিক আছে, আমরা ওটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। সো আর যাদের এগুলো এত প্যারা নিতে মন না চায়, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট আমার এই ড্রাইভ লিঙ্ক থেকে সফটওয়্যারটা নামায় জাস্ট ওই পোর্টেবল ভার্সনটাকে আনজিপ করেন, আনজিপ করার পর জাস্ট ডিরেক্টলি ফাইলটাকে ওপেন করে ফেলবেন। দ্যাটস ইট। এই তো আমাদের ফটোশপ ফাইলটা ওপেন হয়ে গেল। ওকে, এখন আছেন আজকে আপনাদের জন্য কিছু টপিক আমি আলোচনা করব, কিছু টুলস নিয়ে আলোচনা। একটা হচ্ছে মুভ টুল, ব্রাশ টুল, ম্যাজিক টুল, এরাস, তারপর হচ্ছে আপনার টেক্সট ফরম্যাটিং নিয়ে কিছু কথা বলবো, ট্রিম, প্লেস, রিসাইজ, কিওয়ার্ড প্লেসটা হয়তো আজকে দেখাবো না, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড কালার। তো এই ধরনের কিছু বেসিক কাজ আপনাদের সবসময় লাগবে। এগুলা কাজগুলো আমরা জাস্ট দেখতে থাকি, হ্যাঁ, দেখতে থাকি, আর বাসায় বসে এগুলো আমরা প্র্যাকটিস করব সবাই, ভিডিও দেখে দেখে কোনটা কি কাজ আমরা এটা প্র্যাকটিস করব। আমি এখানে কিছু কিবোর্ডের শর্টকাট অ্যাপ্লাই করব, হ্যাঁ। এই শর্টকাটগুলো কেউ যদি না বুঝেন তাহলে অবশ্যই আবারও কোশ্চেন করে জেনে নেবেন ভালো করে, ঠিক আছে? তো আমি কোনটার জন্য কোন শর্টকাট ইউজ করছি বা কোন কিগুলো প্রেস করছি সেগুলো আমি বলে দিব, সবসময় বলবো, আপনারা খেয়াল করবেন কথাগুলো, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করবেন কথাগুলো, প্লাস হলো ভিডিওটা দেখতে থাকেন। ওকে, এখন আসেন যে আমরা ফটোশপের একেবারে কিছু বেসিক কাজ করব এখন, ঠিক আছে? লাইক অ্যাট ফার্স্ট একটা ফটোশপে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় কিংবা ফাইল ক্রিয়েট করতে হয় সেটা দেখি। ফটোশপের মধ্যে অ্যাট ফার্স্ট আমরা একটা ইমেজ আনা ট্রাই করি, একটা ইমেজ কিভাবে এখানে নিয়ে আসতে পারি। তো ধরেন আমি আমি কিছু, আচ্ছা, আমাদের গত ক্লাস থেকে কিছু ইমেজ ধরে নিয়েছি, ওপেন দিব, ফাইলে ক্লিক করে কি দিব, ওপেনে দেওয়ার পর আমাদের ইভিনিং এর গত ক্লাসে মনে হয় কিছু ছবি নিয়ে কাজ করেছিলাম আমরা। সো এই যে এখানে একটা ইমেজ আছে, সো ইমেজটাকে ডাবল ক্লিক করব, ওপেন হয়ে যাবে। সো এই একদম ইজি ওয়ে একটা ইমেজকে কিভাবে করে ফটোশপের মধ্যে নিয়ে আসতে পারি। অথবা আবারও ওপেন যাই, অন্য কোনো একটা ফোল্ডার থেকে ইমেজ নিয়ে আসি, এখানে ইমেজ নাই। ওকে, তার আগের ক্লাসে যাই, এখানে দেখেন কোন ইমেজ আছে কিনা, প্যারালাক্স ইমেজ আছে। এই যে ধরেন এই সবগুলো ইমেজ আমি ধরে নিয়ে আসবো একসাথে, এটা বাদে এটা আনছি অলরেডি, এই সবগুলো ইমেজ ধরে নিয়ে আসবো, জাস্ট ওপেন দিব, এই দেখেন ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এই ইমেজের পিছনে এরকম এরকম ঘর 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 করা, এর মানে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা পিএনজি টাইপ ইমেজ। এই ফাইলের এক্সটেনশনটা কি? পিএনজি টাইপের ইমেজ, আর এগুলো হচ্ছে আপনার জেপিজি টাইপের ইমেজ। ওকে, সো এখন আসেন পিএনজি, আমরা মূলত কাজ করব পিএনজি টাইপ ইমেজগুলোকে নিয়ে, জেপিজি টাইপ ইমেজগুলোকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। তো যাই হোক, বেসিক্যালি আমরা দেখলাম যে কিভাবে করে ফটোশপে আমাদের ইমেজগুলোকে ধরে নিয়ে চলে আসতে পারি। দ্যাটস ইট।
ইমেজগুলো ওপেন করে ফেললাম। তো আমরা এই ইমেজগুলো নিয়ে কাজ করব না। আচ্ছা, ইমেজগুলো থাক। এখন আসেন ইমেজ করা শিখলাম, ওপেন করা শিখলাম ফটোশপে। এখন একটা নতুন একটা ফাইল কি করে ক্রিয়েট করতে পারি দেখেন। ফাইলে যাব, নিউ এ ক্লিক করব, নিউ, অথবা কন্ট্রোল এন, অথবা এই দেখেন লাওয়াই আছে কন্ট্রোল এন, এটা প্রেস করলেও আপনি নতুন করে ফাইল ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমি নিউ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সে আমার কাছে জানতে যাচ্ছে আমি কি পরিমাণ হাইট উইডথ দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে চাই। ওকে, ধরলাম আমি একটা ফাইল ক্রিয়েট করব 500 বাই 500 এই রেজুলেশনের, অর্থাৎ এই উইডথ এবং হাইটের একটা কি করব ফাইল ক্রিয়েট করব, অর্থাৎ উইডথ দিয়ে থাকবে 500, নিচ দিয়ে থাকবে 500। সো দেখেন এটা জাস্ট একটা ওকে দেব। ওকে দেওয়ার পর দেখেন একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন হবে, এরকম একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন হবে। সো আরেকটা পদ্ধতি দেখাই। এটা তো করলাম, এখানে গিয়ে নিউ। এখন এটাকে আমি করে দিচ্ছি, কেটে দিচ্ছি। সেম দেখেন আমি কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলাম, কন্ট্রোল এন প্রেস করলো এই সেম ইন্টারফেসটাই আপনার আসবে। সো একই কাজ। সো আমরা ফাইলটা ক্রিয়েট করে ফেললাম। এখন ফাইল ক্রিয়েট করার পরে ফাইলটাকে সেভ করবেন। এখন ফাইলটাকে কি আকারে সেভ করবেন সেটা হচ্ছে বিষয়। ফাইলটাকে অ্যাট ফার্স্ট পিএসডি আকারে সেভ করবেন। আসেন আমরা আমাদের আজকে আমাদের ক্লাস ফোল্ডারে চলে যাই। এইখানে গিয়ে এখানে গিয়ে আজকের ক্লাস, এটাতে আমি কি করতে চাই, এই ফাইলটা ক্রিয়েট করতে চাই। এখানে আমরা ইমেজ রাখবো, ইমেজ নামে একটা ফোল্ডার খুললাম। ঠিক আছে, এর মধ্যে আনটাইটেলড এর নাম আপনি চেঞ্জ করতে পারেন, লাইক sample1, ঠিক আছে, .psd এই ফরম্যাটে অ্যাট ফার্স্ট সেভ করেন, সমস্যা নেই। আমরা পরবর্তীতে দেখব পিএসডি ফাইলে কেন সেভ করলাম। হ্যাঁ, তো এটাকে আমরা সেভ দিলাম, অলরেডি সেভ হয়ে গেল, আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন আপনি এই ফাইলের উপর যাবতীয় যা যা কাজ করার করেন। এখন দেখেন আমি অ্যাট ফার্স্ট এই ফাইলের মধ্যে একটা টেক্সট লিখতে যাব। অ্যাট ফার্স্ট এই ফাইলটার মধ্যে আমি একটা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য দেখেন এখানে টেক্সট নামে, দেখেন টেক্সটের টি নামে একটা কি আছে, একটা আইকন আছে। সো এই আইকনটাতে আমরা কি করব, ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন এখান থেকে এখানে চলে আসেন, দেখেন মাউসের কার্সরটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন এখানে জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করলে এখানে সে মানে এই দেখেন একটা রেখা আপ ডাউন করছে। সো এখন আপনাকে লিখতে আপনি পারবেন। অলরেডি আমি কিন্তু লিখছি। এটাকে কন্ট্রোল এ দেন, লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে, একটু খেয়াল করে দেখেন এখানে কালার সাদা, এখানেও কালার সাদা, মানে লেখার কালারটা সাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। সো লেখাটা বোঝার জন্য আপনি এখানে কালো দিয়ে দেন একেবারে কোণায়। কোথায় ক্লিক করলাম আরেকবার খেয়াল করেন, এই জায়গাটাতে ক্লিক করলাম, একেবারে কালো। এই যে এখানে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন এখানে একটা গোল একটা সার্কেল আছে, তো এটাকে ধরে কোণায় নিয়ে আসেন, জাস্ট ওকে দেন। দেখেন এখন লেখাটাকে বুঝতে পারবেন। এখন লেখাটা যে কিছুক্ষণ আগে যে লেখাটা লিখলাম সেটা হচ্ছে এই লেখা। ঠিক আছে, সো বাই চান্স যদি কারো এটা হয়তো অনেকের এরকম নাও থাকতে পারে, সাদা ডিফল্ট নাও থাকতে পারে, দেখা যাবে যে ডিরেক্টলি কালো আসছে। কালো আসলে কোনো সমস্যা নেই। যদি কালো না আসে সাপোজ, তাহলে বুঝবেন লেখা ঠিকই হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই। সো এখান থেকে আপনি কি করবেন, লেখার কালারটা চেঞ্জ করে নেবেন। সো এখন আসেন আমরা লেখার কালার অলরেডি লিখতে পারবো। এখন সোজা কথা, কি কোন টুলসের মাধ্যমে, টি টুলসের মাধ্যমে। তো ধরেন আমি এখানে লিখবো ওয়েব ডিজাইন। ওকে, লেখা হয়ে গেল। তো এটাকে কন্ট্রোল এ দিয়ে সেভ দেন। ঠিক আছে, প্রত্যেকবার যা যা কিছু করে করবেন, কিছু করে সেভ দেবেন, ওই আগের মতোই। আমরা এখন আবার এইটা না, এখন আমি আরেক জায়গায় টেক্সট লিখতে চাই, আবার ক্লিক করেন, অন্য জায়গায় ধরে নিয়ে আসেন। ঠিক আছে, এট ফার্স্ট এটাকে রিমুভ করেন। ঠিক আছে, ওকে। এবার আসেন আবার টিতে ক্লিক করলাম, আবার এই জায়গাটা এখন আরো কিছু লিখতে চাই, লিখলাম কেএইচ মুভি। ওকে, তো এই তো এইভাবে করে এখন আপনি এটাকে ইন্টার প্রেস করেন, লেখাটা সেভ হয়ে যাবে। ইন্টার প্রেস করে নিচে আসবে, বাইরে ক্লিক করেন, বা এই যে আপনার কিবোর্ডে ইএসি নামে একটা বাটন আছে একেবারে লেফট সাইডের কোণায় ইএসসি নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করেন, ওটা চলে যাবে। যদি না হইতে চান, সাপোজ কিছু একটা লিখলাম, লেখার পর এখন একটু আশপাশে ক্লিক করেন তো যায় কিনা। আচ্ছা, যায় না। আচ্ছা, এটাকে এভাবে ধরে আনছি কি দিয়ে, কন্ট্রোলে প্রেস করেন, দেখেন এরকম একটা বর্ডার আসবে। কন্ট্রোল ছেড়ে দেন, বর্ডার চলে যাবে। আবার কন্ট্রোল প্রেস করেন, বর্ডার আসবে। এবার কন্ট্রোল চেপে ধরে এটাকে মুভ করেন যে কোনো জায়গায় নিয়ে। মুভ টুল দিয়ে তো সরানো। হ্যাঁ, মুভ টুল দিয়ে সরানো যায়। আমরা
কিবোর্ড দিয়ে এটাতে করছি। এখন যদি মুভ টুল এটাতে মার্ক করেন, তারপর ধরেন। সো এটাতে না ধরো আমরা কি করতে পারি, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল দেখেন এটা তো অলরেডি এখন মুভ টুল মনে করেন সিলেক্ট নেই। আচ্ছা আমরা আপাতত এইভাবে সাজেস্ট না করি, হ্যাঁ, এত করে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আমরা অনেকভাবে করতে পারি এক জিনিস। ওকে, আবার আসেন, আমরা জাস্ট এখানে টিতে ক্লিক করি। টিতে ক্লিক করার পর নতুন একটা টেক্সট আমি নিয়ে আসলাম এই জায়গাতে। হ্যাঁ, এখন টেক্সটটা দেখেন বাইরে এ পর্যন্ত চলে আসছে। সো আমার এখন লেখাটাকে কি করতে হবে, ছোট করতে হবে। সো আপনি একটাই পলিসি দেখাচ্ছি, এটাতে সব করতে পারবেন। সেটা হচ্ছে যে কন্ট্রোলে প্রেস করবেন। কি প্রেস করবেন বলেন? কন্ট্রোলে প্রেস করলে দেখেন এরকম বর্ডার আসছে। এবার আপনি এটাকে ধরে ছোট করেন, বড় করেন, সরান, যেটা ইচ্ছে সেটা করেন। ঠিক আছে, এই যে এইখান থেকে করলে ছোট বড় করতে পারবেন। আর যদি আপনি কন্ট্রোল প্রেস করে জাস্ট যে কোনো জায়গায় ধরে যে কোনো জায়গায় নিতে পারবেন। ওকে, সো এইভাবে করে আমরা একটা লেখাকে ছোট বড় তারপরে দেখেন ছোট করে ফেললাম, আরো ছোট করতে চাই, আরো ছোট করতে পারবো, ছোট বড় করতে পারবো, এবং যে কোনো জায়গায় নিয়ে মুভ করে প্লেস করতে পারবো। ঠিক আছে, টেক্সটের এই হলো একটা বেসিক জিনিস। আমরা এখন এটা তো অলরেডি এটা তো কাজ শেষ, জাস্ট ইন্টার না, এটাতে দাঁড়ান, আবারও ধরছি। সো আচ্ছা এটা এরকমই থাক, আবার নতুন করে টেক্সট শীট সিলেক্ট করেন। কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিবেন, আবার খেয়াল করেন। ওকে, আমি আবারও টেক্সটটাকে ধরছি, ধরলাম। ধরার পরে এই যে কিছু একটা লিখলাম, লেখার পরে কন্ট্রোলে প্রেস করে ধরে এটাকে ছোট বড় করে নিলাম, আর একটুকে নিচে নামাই নিয়ে আসলাম। এখন এটাকে ছেড়ে দিয়ে আবার নতুন কাজ করতে হবে, জাস্ট কন্ট্রোল এস দেন, সেভ হয়ে গেল। এবার আসেন নতুন আরো একটা টেক্সট দরকার, আবার এটিতে ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন, নতুন করে লেখেন, আবার কন্ট্রোল এস দেন, সেভ হয়ে গেল। আবার এখন আবার এটাকে আপনার প্রয়োজন হতে পারে চেঞ্জ করার জন্য, এই লেখার উপরে ক্লিক করেন, কিংবা এই লেখাটাকে আপনার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, এই লেখাটাকে প্রয়োজন চেঞ্জ হতে পারে। সো এটা জাস্ট এই লেখার উপর ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল প্রেস করবেন, তারপর আবার এটাকে মুভ করতে পারবেন, যে কোনো দিকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, সো টেক্সটের এই ব্যাপারে আর কারো কোনো অবজেকশন আছে কিনা টেক্সটের এই ব্যাপারে? বুঝতে পারছি। ওকে, সো টেক্সট আমরা এখন আমাদের ডিজাইন ফাইলে সরাসরি টেক্সট নিয়ে কাজ করতে পারবো। এখন আসেন টেক্সটের আরো কিছু প্রপার্টি আপনাদের দেখাই। দেখেন এখন আমরা ক্লিক করছি, কাজ করছে না, তার কারণ হচ্ছে অলরেডি একটা চেক মার্ক হয়েছে, মানে এই টুলসটা অলরেডি এখানে অ্যাক্টিভ। সো এটাকে দূর করার জন্য জাস্ট ইএসসি ক্লিক করেন, দেখেন চলে গেছে। এখন আপনি আবার সিলেক্ট করতে পারবেন, আবার ইএসসি দেন, আবার এটা একেবারে আনচেক হয়ে গেল সম্পূর্ণ। এবার আসেন আমি এই টেক্সটটাকে ফরম্যাটিং করব, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন আমি যখন একটু খেয়াল রাখেন এখানে, আমি যখন এই লেখাটার উপর ক্লিক করছি তখন এটা চেক মার্ক হচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আমি চোখ বন্ধ করে দিই, দেখেন লেখাটা নাই। আবার চোখ অন করে দিই, তাহলে আবার দেখা যাচ্ছে লেখাটাকে। আবার এটাকে চোখ বন্ধ করে দিই, লেখা যাবে না। সো এখান থেকেও আমরা কি করতে পারি, কোনো একটা লেখা আনার পরে যদি এটা প্রয়োজন না হয়, তাহলে সেটা কি করবো, এই চোখ থেকে এটা বন্ধ করে দেবো, করে দিই, এই জায়গাটা আবার নতুন কোনো একটা কিছু নিয়ে আসি। হ্যাঁ দেখেন আমি আবার নতুন করে অন্য কিছু একটা আনলাম, সমস্যা নেই, আবার এটাকে যে কোনো জায়গায় আপনি শিফট করতে পারবেন, সমস্যা নেই, ওই জায়গাটা সম্পূর্ণ বন্ধ হয়ে থাকবে। এখন অলরেডি কিন্তু এটা আমরা নতুন আনছি, এখন আগেরটা যখন যদি অন করি, দেখেন আগেরটা কিন্তু এখানে আবার দেখা যাবে। এখন আপনি জাস্ট আগেরটাকে মুভ করতে, জাস্ট আগের লেখাটার উপর ক্লিক করেন, এটাকে কন্ট্রোল দিয়ে ধরেন, ধরে এটাকে সরাই নিয়ে আসেন। সো আই থিঙ্ক এখন আপনারা পারবেন, টেক্সট গুলোকে আনতে পারবেন, এবং এইগুলোকে আবার করতে পারবেন, অর্থাৎ আমি যদি বলি সিএসএস এর ভাষায় বলতে, এটাকে ডিসপ্লে নাও করতে পারবেন। ওকে, আসেন এখন কেউ নাকি ক্লাসে জয়েন করতে পারতেছে না। জয়েন, আমি তো এটা ওপেন করে রাখছি, ওদের একটু কষ্ট করে ট্রাই করতে হবে অনেকক্ষণ ধরে।
দাঁড়ান আমি এটা চেক করছি। ওকে, ওকে দেখেন এখন, সো আমরা এখন এই টেক্সট, এই লাস্ট এই টেক্সটটাকে ধরি। এখন এটাকে আমরা কি করব, কিছুটা ফরম্যাটিং করব। এই দেখেন যেটাকে ধরেছি এটা কিন্তু এই যে এটা, হ্যাঁ, এটাতে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর দেখেন ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন পাবেন, ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে হয়তো আপনাদের একটু লেখাগুলো পড়তে কষ্ট হবে, কারণ ইন্টারফেসটা অনেক ছোট। এটা যদি এখন ঘোলা লাগে জাস্ট দেখতে থাকেন, ভিডিওতে এইচডি আকারে থাকবে, তখন ভিডিওতে দেখেন ভালো করে। এখন দেখেন আমি এখানে বিভিন্ন প্রপার্টি ইউজ করে এই লেখাটাকে আমি আরো স্টাইল করতে পারি। লাইক আমি এখন এখানে আছে ব্ল্যান্ড মডেল, এখানে আমি ধরুন ওভারলে, ওভারলে বাদ দেন, সফট লাইট, নর্মাল, আচ্ছা নর্মালি। দেখেন ডিজলভ, ডিজলভে দেখেন লেখাগুলাকে একটু কেমন বর্ডারটা মসৃণ না, একটু অমসৃণ টাইপ আর কি। তারপর হচ্ছে লার্জ ডাবল, এগুলাতে কাজ করছে না, এগুলাতে কাজ করছে না। সো এটাকে নরমালি রাখেন, আরো ফরম্যাট আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করি। দেখেন ভি লেভেল, বি বিভেল এন্ড এমবোস এই নামে একটা অপশন আছে, এটাকে চেক মার্ক দেন। দেখেন লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটাকে আনচেক করছি, একটু খেয়াল করেন লেখাটা চেঞ্জ কি আসে। ঠিক আছে, একটু লেখাটা দেখেন, এটা একটা ফ্ল্যাট টেক্সট। এখন দেখেন এটাকে যখন চেক মার্ক করে দিচ্ছি, এখন লেখাটার উপর দিয়ে দেখেন একটা টেক্সটের মধ্যে একটা শ্যাডো শ্যাডো ভাব আসছে, সাদা সাদা শ্যাডো করছে। তারপরে এখানে দেখেন এই যে কন্ট্রোল, কন্ট্রোল এরম একটা কিছু আছে, এই ইয়াটা আরেকটু ডিপ হলো, আনচেক করে দিচ্ছি, দেখেন চলে গেল, আরেকটু ডিপ হলো। তারপর আছে টেক্সচার, টেক্সচারটা অ্যাড করেন। টেক্সচার দেখেন লেখার ভিতরে কিছু একটা পুরো টেক্সটের মধ্যে কিছু একটা ছাপা 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 একটা ভাব আসছে। ঠিক আছে, তারপর আসেন এই যে স্ট্রোক, এটাকে যদি দেন, স্ট্রোক দিলে এরকম হয়। তারপর হচ্ছে ইনার শ্যাডো, ইনার শ্যাডোটা কাজ করে, ইনার শ্যাডো কাজ করছে না আপাতত। ঠিক আছে, তারপর ইনার গ্লো যদি দেন, দেখেন এই যে গ্লো দিলে একটু হালকা হয়ে যাচ্ছে, এই যে গ্লো দিচ্ছি হালকা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে শাতিন, শাতিন দিলেও কোনো এফেক্ট বোঝা যাচ্ছে না, বাট হয়তো কমালে দেখেন অপাসিটি কমালে এই যে বুঝতে পারবেন শাটিনের। এগুলাকে বাড়াবেন কমাবেন, দেখবেন এগুলো এফেক্ট কি রকমের এফেক্ট হয়। তারপর এখানে কালার চুজ মেবি করা যায়। ঠিক আছে, রেড দিলে দেখি তো কি হয়, এটাকে বাড়াই কমাই। আচ্ছা এগুলো আপনারা নিজে থেকে গুতাবেন আর কি, মানে ইচ্ছা মতো মানে ইয়া করবেন, মানে ট্রাই করবেন, একটা পর একটা ট্রাই করবেন। তারপর আসেন যে কালার ওভারফ্লো, ওভারলে, ওভারলে দিলে হচ্ছে এরকম একটা কালার আসছে। এখান থেকে আমি এটাকে গ্রে কালারই রাখি। ঠিক আছে, তারপর আসেন এটা এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ওভারলে, এটা এফেক্ট বোঝা যাবে না এখন। দেখেন ড্রপ শ্যাডো দিলে দেখেন একটা লেখার নিচে একটা শ্যাডো আসছে। সো এইভাবে করে আমরা একটা টেক্সটকে অনেক রকম ভাবে কি করতে পারবো, সাজাতে পারবো। জাস্ট আপনি কি করবেন, এই টেক্সটটাকে মার্ক করবেন, ধরেন এটুকু আমি রাখতে যাচ্ছি, যা আছে তাই থাক। এখন আমি মনে করি এই টেক্সটটাকে মার্ক করবেন, এখানে যাবেন, দেখেন আমি এখানে কি কি অ্যাপ্লাই করেছি এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেগুলো যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো এখানে দেখেন দেখা যাচ্ছে, এর মধ্যে কোনো একটা চাচ্ছেন না, তাহলে এটাকে আনচেক করে দেন। এই যে চোখটাকে বন্ধ করে দেন, দেখেন ওইটা চলে যাচ্ছে। আবার স্ক্রিনটাকে বন্ধ করে দেন, ধরেন আমি এটা চাচ্ছি না, এই দেখেন লেখাটা ইয়া হয়ে যাচ্ছে, মানে ওই এফেক্টটা চলে যাচ্ছে। আবার রাখতে চাইলে এটা বন্ধ করে দেন। তো এইভাবে করে আমরা কি করতে পারি, একটা টেক্সটকে অনেকভাবে ফরম্যাটিং করতে পারি। এখন এটাকে যদি আবার আরো কিছু করতে চান, তাহলে আবার যান ব্লেন্ডারিং অপশনে, যে আবার কি করেন, যার যেটা মন চায় সেভাবে করে আপনি কি করেন, এটাকে ডিজাইন করে ফেলেন। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, আমরা সামনে আগাতে পারি? জি জি না ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। তো তো মোটামুটি আমরা টেক্সট নিয়ে, টেক্সট আরো কিছু আছে, সরি, দেখেন এখানে মার্ক হয়েছে, তো জাস্ট ইএসসি প্রেস করেন, দেখেন চলে গেছে। এখন আবার এটাকে ধরেন, হ্যাঁ, আপনি ধরেন এটাকে মার্ক করলাম, মার্ক করার পর এখন দেখেন আমি এটা ফন্ট চেঞ্জ করতে চাই, ধরেন আমি এই ধরনের একটা ফন্ট দিতে চাই, এই যে এই ফন্টটা দিতে চাই। দেখেন এই ফন্টটা পেয়েছে, ফন্টটা তো অনেক বড়, যার কারণে এটা বের হয়ে গেছে, তো এটাকে আমি ছোট করি। তো আপনি এভাবে করে ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্টের হাই ইয়াও বাড়াতে পারেন, পিক্সেল বাড়াতে পারেন। তারপর ইয়া যদি দেন আপনি, এই ফন্টের ক্ষেত্রে এই প্রপার্টি কাজ করবে না, সো আপনি যদি এই ফন্টটা ব্যবহার করেন,
এই দেখেন এই ফন্টের ক্ষেত্রে আবার লেখাটা আরেক রকম দেখাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে আপনার বোল্ড, ইটালিক, স্মুথ এরকম কিছু এফেক্ট আপনি ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট এগুলো বুঝাবেন যে প্রত্যেকদিন অ্যাপ্লাই করবেন। দেখেন এটা দিলে, ক্লিক দিলে হয়তো কিছুটা চেঞ্জ আসছে, নান দেন আগের মতো, ক্লিক দেন কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, আবার স্ট্রং দেন আগের মতো আসছে, আবার দেখেন শার্প দেন আরেক রকম আসছে। তো যেটা আপনার কি অ্যাকচুয়ালি প্রয়োজন, স্মুথ দেন স্মুথের মতো থাকছে। তো যাই হোক, এটা আপনারা এইভাবে করে করবেন, অ্যাপ্লাই করবেন। এখন আসেন যে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে ততগুলো ফন্ট পাবেন যতগুলো ফন্ট আপনার পিসিতে ইনস্টল করা আছে। আপনি যদি অ্যাকচুয়ালি যারা গ্রাফিক্স ডিজাইনার তারা দেখবেন অনেক সুন্দর সুন্দর লেখা ইউজ করে এই জায়গায়। এইগুলো অ্যাকচুয়ালি ওরা কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে। ওরা এখন জানে, ওরা এই ফন্টগুলো মুখস্থ করে রেখে দিয়েছে যে এই ধরনের ফন্টগুলো সুন্দর, লেখাগুলো অনেক সুন্দর। ওরা করে কি ওই ফন্টগুলো ইনস্টল করে তো রাখে, নিজের কাছে রেখে দেয়, ঠিক আছে। সেই ফন্টগুলো তারা এখানে ব্যবহার করে। সো আপনি ওই যে গুগল ফন্ট থেকে ফন্টগুলো নামাবেন, নামা ইনস্টল করবেন, যে ফন্টগুলো ভালো লাগে ওই ফন্টগুলো চাইলে এখান থেকে নাম ধরে কল করে আপনি এগুলাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো এই গেল মোটামুটি টেক্সটের ব্যাপারে যাবতীয় কথাবার্তা। পিসিতে ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় আচ্ছা, সেটা আসেন একটু দেখাই দিই আপনাদের। পিসিতে কিভাবে আমরা ফন্ট ইনস্টল করতে পারি। আমার ইচ্ছে মতো ফন্ট আমি ব্যবহার করব। দেখেন ওই যে সেম ভাবে যাব গুগল ফন্ট। আচ্ছা, আমাদের পিসির কনফিগারেশন যদি থাকে, একটু লো থাকে, তাহলে কিন্তু কম্পিউটার স্লো করবে এই ফটোশপ চালাতে গেলে, ঠিক আছে। আমি আজকে কি পিসির কনফিগারেশন সম্পর্কে কিছুটা আলোচনা করার ট্রাই করব। ধরেন আমি এখন একটা ফন্ট নেই একটু সুন্দর দেখে, এই ফন্টের লেখাগুলো একটু সুন্দর লাগছে, সো আমি এই ফন্টটাকে এখন ডাউনলোড দেবো, যে ফন্ট ফ্যামিলি, এটাকে ডাউনলোড দিলাম। আমাদের আজকের ক্লাসে এটা রেখে দিব। এখানে আমি একটা ফন্ট নামে ফোল্ডার খুললাম, তার ভিতরে আমি এই ফন্টটাকে রেখে দিই। হ্যাঁ, ডাউনলোড দিব। এখন আসেন যে আমাদের এই ফন্ট ফোল্ডারে এটা চলে আসছে, এটাকে আনজিপ করে ফেললাম। এখন দেখেন এই যে এখানে একটা ফন্ট আসছে, এটাকে ধরে এই যে এটাকে ধরে এই দেখেন ইনস্টল আসছে। হ্যাঁ, রাইট ক্লিক করে ইনস্টলে দিবেন, ইনস্টল হয়ে যাবে, হয়ে গেছে ইনস্টল, ঠিক আছে। সো এখন আমি এটাকে ব্যবহার করব, ঠিক আছে। এখন আপনার এর জন্য হয়তো ফটোশপকে রিস্টার্ট দেওয়া লাগতে পারে, সো আমরা এটাকে একটু রিস্টার্ট দিই। এটাকে আমরা আর কোনো কিছু করতে চাই না, ঠিক আছে। ওকে, এটাকে আমরা একটু বন্ধ করে দিই। এবার আসেন ফটোশপটা আবার একটু ওপেন করি। এখন দেখেন কিছুক্ষণ আগে যে ফন্টটা আমি ইনস্টল করছি ওটা পাওয়া যায় কিনা। জি, ফটোশপ একটা ইলাস্ট্রেটর, অনলি ফটোশপটা আপনাদের কাজ করবে। এই নামে আমাদের ফোনটা আছে, দেখি তো একটু। আচ্ছা, নামটা কি টাইপ করব? জি, আরেকটা সফটওয়্যার কাজ কি বলছেন? ইলাস্ট্রেটর। ওটা দিয়ে পিএইচডি মানে বানানো হয়। ওটা আপাতত আপনাদের জানার, ওটা আপাতত দরকার নেই আপনাদের, জাস্ট ওটা এমনি রেখে দেন। আচ্ছা, ফন্টটা এখানে সামহাও পাচ্ছে না, পোর্টেবল এর জন্য মেবি। কথা বুঝতে পেরেছেন? আপনার যদি ফাইলটা ইনস্টল হয়ে থাকতো তাহলে অবশ্যই ফন্টটা এখানে পেতেন, ঠিক আছে। যে আচ্ছা, আমরা এটা ওয়ার্ডে গিয়ে চেক করি, দেখি ওয়ার্ডে আমাদের এই ফন্টটা পাইছি কিনা। এটা তো আমার ইনস্টল করা। এবার আসলে সামথিং কিছু একটা লিখবো। হ্যাঁ, এখন আসেন হোমে যাব। হোমে যে এটাকে আমি লিখে সার্চ করব। এই দেখেন পাইছি, দেখছেন সফটওয়্যার, এই দেখেন এই ফন্টটা পাইছি, চেঞ্জ হয়েছে কিন্তু। ফটোশপ সিসি এই যে 2015 যেগুলো আসছে মানে সেই টাইপের যেগুলো ইনস্টল করা সেগুলো তো পাবে না। হ্যাঁ, যেগুলো পাবে। আর যেগুলো নতুন করে ইনস্টল করলাম, মানে শুধুমাত্র ইনস্টল করা ফাইলগুলোতেই এই ফন্টগুলো পাবে। আমার এই ফটোশপটা পোর্টেবল,
সো এর জন্য হয়তো এখানে পাচ্ছে না। বাট এটা যদি ইনস্টল করতাম, মানে ইনস্টলিং কোনো ফাইল আমরা ফটোশপ ইনস্টল করতাম আমাদের পিসিতে, তাহলে এই ফোনটা পেতো ডিরেক্টলি। যেহেতু এটা পোর্টেবল, ওর ভিতরে যে ফোনগুলো আছে এর বাইরে সে আর কোনোটাই কাজ করবে না, সেই সিস্টেম থেকে কোনো কিছু রিড করবে না। হ্যাঁ, ইনস্টল করে নিতে পারি, ইনস্টল করে নিলে কিন্তু এটা প্রিমিয়াম থাকে, তো এটা আপনার ক্র্যাক ফাইল খুঁজতে হয়। সো আপনারা যারা অ্যাডভান্স, আপনারা নেটে সার্চ করতে পারেন যে কিভাবে করে ক্র্যাক ফাইল খুঁজে পেতে হয়, ক্র্যাক ইনস্টল করতে হয়, সেটা দেখো করতে পারেন। আমার কাছে আছে ক্র্যাক ফাইলটা আছে, তাহলে হ্যাঁ জি, তাহলে যে আমাদের ড্রাইভ ফোল্ডারে আপনি এটা আপলোড করে দিন, আমি তাহলে কালকে দেখাই দিব এটা কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের ওই ড্রাইভ ফোল্ডার যেটা লিংক দিয়েছি ওটাতে আপলোড দিয়ে দিন, তাহলে কাল। জি সব সিসি এর কাজ কি সেমই? আরেকবার বলেন। মানে এই যে PS6 তারপরে এই যে CS6 তারপরে ফটোশপ সিসি আছে, হ্যাঁ। এগুলো কিছু কাজ না, সবগুলোর কাজ এক না। ফটোশপ CS6, মনে করেন যে ফটোশপ CS6 তারপর CS এরকম আরো আপডেট ভার্সন থাকবে, সেগুলোর ফটোশপের সবগুলোর কাছে মনে করেন এটার পরের ভার্সন যেটা আছে এগুলা তো আছে, সাথে আরো নতুন কিছু জিনিস অ্যাড করা আছে ওখানে, এই হবে পার্থক্য। ঠিক আছে, হয়তো আরো অ্যাডভান্স কিছু জিনিস এখানে কি করা আছে, অ্যাড করা আছে, এই জন্য এটাকে নতুন একটা ভার্সন হিসেবে বের করা হয়েছে। তারপরে যদি আরো কোনো আপডেট আসে তাহলে কি হবে, আগের এই সবগুলো থাকবে, সাথে আরো নতুন কিছু ওখানে অ্যাড হবে। এখন অ্যাকচুয়ালি এখন থেকে যদি আমরা 2010 সালের ফটোশপও ব্যবহার করেন, তারপরও আপনার যে যতটুকু নিড আপনি এটা ফিল আপ করে ফেলতে পারবেন। এর জন্য যে 2020 সালের ফটোশপ লাগবে বিষয়টা এমন না, ক্লিয়ার? তবে আপডেট যদি ইউজ করেন তাহলে অনেক ভালো, এলো ব্যাপার। ঠিক আছে, 2017 এর আছে স্যার ক্র্যাক ভার্সন। হ্যাঁ দিন, সিসি ওইটা আপনি আপলোড করে দিন ওই ড্রাইভে। ঠিক আছে, ওকে, এখন যখন আপলোড করব পরে দিন, ক্লাস শেষে দিন, আপাতত আপনি ক্লাস ফলো করেন, এটা করতে গিয়ে আবার ক্লাস মিস করে ফেলবেন। হ্যাঁ, তো আমরা যাই হোক আমরা বুঝতে পারলাম যে ফন্টগুলোকে ব্যবহার করতে পারি আমরা। সো আপনারা চাইলে, আগে আমি করতাম যখন প্রথম পিসি ইউজ করতাম, তখন দেখা গেছে ফন্টের মানে লেখা চেঞ্জের পিছনে একটা নেশা ছিল, এরকম গুগলে যে ইচ্ছা মতো ফন্ট ডাউনলোড করতাম, মানে যে ফন্ট পছন্দ হতো সো ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে রাখতাম। ধরেন এখন আপনার কিছু কার্টুন টাইপ আপনার ফন্ট ডিজাইনিং এর ক্ষেত্রে ডিমান্ড হতেই পারে, যে এই টাইপের একটা লেখা আপনি চাচ্ছেন। ঠিক আছে, তাহলে এই যে ফন্ট ফ্যামিলিটা আপনি ডাউনলোড করে নেন, সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করেন। এরকম শত শত ফন্ট আপনি কি করেন, একদিন বসে ইচ্ছা মতো ফন্ট ডাউনলোড করেন, তাহলে আপনি এই যে এই ফন্টগুলো আপনি সব জায়গাগুলোতেই ব্যবহার করতে পারেন, যেখানে যেখানে লেখা যাবে সেখানে সেগুলোতেই ব্যবহার করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস, একেবারে নতুন নতুন ফন্ট ব্যবহার না করাই ভালো। তার কারণ হচ্ছে, মনে করেন আপনি একটা ওয়ার্ডে একটা ফন্ট দিয়ে আপনি একটা টেক্সট লিখেছেন, এই ওয়ার্ড ফাইলটা আপনি কি করলেন, বাইরে গেলেন প্রিন্ট আউট করতে, প্রিন্ট আউট করতে গিয়ে যার পিসিতে সে ওপেন করবে তার পিসিতে এই ফন্টটা নাই, তখন কিন্তু এই ফন্টটা সে পাবে না, এই লেখাটা পাবে না। সো আমরা যারা এই মনে করেন ডিফারেন্ট ফন্ট ইউজ করি, সেই ফাইলটা যদি কখনো প্রিন্ট আউট করার প্রয়োজন হয়, তাহলে এক কাজ করবেন, ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করে দেন প্রিন্ট আউট করতে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের আগাম বলে দিলাম একটা বিষয়। ওকে, যাই হোক, আপাতত বাদ দিয়ে এটা। সো আমরা ফন্ট এখান থেকে নামাতে পারবো, নামাই ইনস্টল করে আমরা ব্যবহার করতে পারবো। এখন আসেন যে আমাদের আমরা আরেকটা নতুন করে ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা একটা পিএইচডি ফাইল ক্রিয়েট করেছিলাম, রাইট? আসেন ওই পিএইচডি ফাইলটা ওপেন করি। দেখেন পিএইচডি ফাইলটা সুবিধা কি, এই যে স্যাম্পল1 নামে আমরা পিএইচডি ফাইল, এদিকে আমাদের ক্লাসের ফোল্ডার আজকে, হ্যাঁ ইভিনিং এর। ওকে, ইমেজেস এর মধ্যে দেখেন এই পিএইচডি ফাইলটা আমি সেভ করে রেখেছি, এটাকে আমি ডাবল ক্লিক করি, দেখেন লাস্ট যতটুকু করেছি ততটুকু কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আবার এখান থেকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচডি ফাইলের একটা সুবিধা, যে কি এটা হচ্ছে আপনার র ফাইল, এটাকে বলা হয় র ফাইল, মানে যেখানে আপনি এডিট করে কাজটা করেছেন সেই ফাইলটা। আর এটা থেকে আমরা ইমেজ কনভার্ট করব পরে, যখন জাস্ট ইমেজ আকারে সেভ করলে এটা ইমেজ হয়ে যাবে। লাইক আমি এখন এই এইটুকুই আমি একটা ইমেজ বানাতে যাচ্ছি, জাস্ট যাবেন এখানে, যাবেন সেভ এজে যাবেন, অলরেডি এটা পিএইচডি করাই আছে, এখন আপনি জাস্ট এখানে এক্সটেনশনটা চেঞ্জ করেন, কি আকারে চাচ্ছেন, জেপিজি আকারে এটা সেভ করতে চান, যেটা জেপিজি ক্লিক করেন, করে সেভ দেন। আর এখানে দেখেন কোয়ালিটি, এটা 12, এটা ম্যাক্স, অলওয়েজ এটা ম্যাক্স দিবেন, এবং এটা যদি কম বেশি থাকে এটা বাড়ায় নেবেন। ঠিক আছে, মাঝে মধ্যে দেখবেন যে সরকারি সার্কুলারগুলোতে যে অ্যাড করতে বলে যেখানে সাইজ উল্লেখ করে দেন, এত সাইজের উপরে করা যাবে না। যদি দেখেন যে বলে যে 90 কেবির উপরে ফাইল আপলোড করা যাবে না, তাহলে কি করেন, একটু লার্জ কমাই দেন, দেখেন 90 কেবির নিচে নামে কিনা, এই যে নামছে, সাইজ কমছে, এখন আপনি এটাকে সেভ দিতে পারেন, ডিমান্ড হতে পারে। ঠিক আছে, তো আমি এটাকে ফুল ম্যাক্স দিলাম একেবারে,
এটা ওকে দিলাম। এখন দেখেন গিয়ে এরকম এটাকে ওপেন করতে যান, দেখেন এই যে ইমেজ আকারে ফাইলটা সেভ হয়েছে। এখন দেখেন এটাকে ইমেজ আকারে দেখতে পাবেন, এই যে এটা এখন একটা ইমেজ। সো একটা পিএইচডি থেকে একটা ইমেজ বের করা তেমন কোনো কঠিন কাজই না, জাস্ট সেভ করার সময় জেপিজি ফাইলটাকে বলে দিব যে এটা এক্সটেনশন হবে জেপিজি, তাহলে এটা ইমেজ হয়ে যাবে। সো আপাতত আমরা এই ইমেজটা অ্যাকচুয়ালি চাচ্ছি না, আমি আরো কিছু কাজ করবো এর মধ্যে। সো এখন দেখেন যে আমরা মোটামুটি এখন একটা টেক্সট আনতে পারি, টেক্সট ফরম্যাটিং করতে পারি, ব্লেন্ডার দিয়ে আরো টেক্সটটাকে ডিজাইন করতে পারি, তারপর এখান থেকে ফন্ট দিতে পারি, সাইজ বাড়াতে পারি, লেখাটাকে আরেকটু এই প্রপার্টি দিয়ে আরেকটু ডিফারেন্ট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি লেখা। সো আই থিঙ্ক আমরা এখন অনেক কিছুই লেখাকে যত রকমের যা করা দরকার আমরা এখন সব করতে পারবো। এই দেখেন লাল হয়ে গেছে, সব ধরনের যা কিছু করা দরকার সব করতে পারবো লেখাকে। এরপরে আসেন যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে টেক্সটের পরে এখন আসেন আমাদের এইটা পেজ আকারে সেভ থাক, সেভ না, আমি যা আছে সব ইয়া করে দেব, যা আছে সব রিমুভ করে দেব। মানে কি, এই যে এখান থেকে আমি রিমুভ করতে পারি, এই যে সব বন্ধ করে দেন, যা আছে একেবারে ব্ল্যাঙ্ক ফাইল করে ফেললাম। ব্যাকগ্রাউন্ডটা করা যাবে না, একটু খেয়াল করেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি বাদ দেন তাহলে পিএনজি আকারে সেভ হবে, ব্যাকগ্রাউন্ডটা লাগবে, তাহলে জেপিজি আকারে সেভ হবে, ব্যাকগ্রাউন্ডটা ইয়া করবো না। সো বাকি সব বাদ, লেয়ার 1 টন যা আছে সব বাদ। এখন আসেন আমরা এইটার মধ্যে একটা ইমেজ নিয়ে আসবো, এই ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে একটা ইমেজ শো করব। কিভাবে করে করতে পারি খেয়াল করেন, দুটা পদ্ধতিতে আমরা করতে পারি। একটা হলো ফাইলে ক্লিক করে প্লেস, এই প্লেসে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করার পরে এখানে অল ফরম্যাট, আমাদের ইমেজ ফাইল কোথায়, আচ্ছা আগের ক্লাস থেকে একটা ইমেজ ধরে নিয়ে আসি। এই ইমেজটাকে আমি কি করব, এটার উপরে বসাবো, দেখেন ডাবল ক্লিক করেন, বসে গেছে। এখন এটাকে ধরে নাড়াচাড়া করেন, যে কোনো জায়গায় নিয়ে যান, গিয়ে বসাতে পারছেন, ঠিক আছে। এখন দেখেন এটাকে নরমালি জাস্ট এটা ক্লিক করেন, তাহলে দেখেন ইমেজটাকে যে কোনো মোশনে আমরা কি করতে পারি, ছোট বড় একদম রোটেটও করে ফেলতে পারতেছি জাস্ট। আবার এদিক দিয়ে করলে এদিক দিয়ে রোটেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে করে একটা ইমেজকে আমরা নাড়াচাড়া রিসাইজ করতে পারি। কিন্তু এখানে এভাবে যদি করতে যাই, আমি যদি মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ড বরাবর এই ইমেজটাকে বসাবো, তাহলে দেখেন ইমেজটা কেমন হয়ে যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ইমেজটা মানে একটু লম্বাটে হয়ে যাচ্ছে, ইমেজের রেজুলেশনটা ঠিক থাকে না, ঠিক আছে, পারফেক্ট রেজুলেশনটা থাকে না। তো এটাকে ফিক্স রাখার জন্য, অর্থাৎ আমি তাকে বড় করব কিন্তু চতুর্দিক থেকে সে একটা রেশিও অনুযায়ী বড় হবে, যেখানে যতটুকু মানে উইডটা যতটুকু বড় হওয়া দরকার বড় হবে, লম্বার দিক দিয়ে হাইটের দিক দিয়ে যতটুকু বড় হওয়া দরকার ততটুকুই হবে। এতটুকু করার জন্য আপনি অল্টার শিফট প্রেস করবেন, অল্টার শিফট প্রেস করে দেন আপনি এই জায়গাটা ধরে টানেন, দেখেন এই যে টানেন, যে কোনো দিক দিয়ে টানেন, এইভাবে টানেন ওভাবে টানেন, যেভাবে টানেন না কেন একটা রেশিও অনুযায়ী সে কিন্তু কি হচ্ছে, ছোট বড় হচ্ছে, সে কিন্তু তার কিন্তু মূল রেজুলেশনটা কিন্তু আর নষ্ট হচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় ছোট করার একটা ওয়ে, ঠিক আছে, যে একটা ইমেজের রেজুলেশন ঠিক রেখে সেটাকে বড় ছোট করা। আমাদের রিসাইজ করার প্রয়োজন পড়বে, যখন আমাদের রিসাইজ করার প্রয়োজন পড়বে তখন দেখবেন একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেই প্রবলেমটা যখন রিসাইজ শিখাবো তখন দেখাবো। আপাতত দেখলাম যে কিভাবে করে এটাকে রিসাইজ করব। মনে করেন এই ইমেজটা আসলো, এখন আমরা একটা জায়গায় সেট করতে হবে, ধরেন আমি এই জায়গাটায় সেট একদম মিডলে এটাকে সেট করব। কিভাবে করব, অল্টার শিফট প্রেস করে দিয়ে দেন এভাবে করে টানবো তাকে, ওকে। এখন দেখেন এখন ইমেজটা একেবারে পারফেক্ট একটা রেজুলেশন নিয়ে বসে গেছে। তারপর ইন্টার প্রেস করব, বসে যাবে ছবিটা। এবার এই ছবির উপরে লিখতে যাচ্ছেন কোনো সমস্যা নেই, জাস্ট এই টেক্সটে ক্লিক করেন, এবার লেখা শুরু করে দেন, ছবির উপরে লেখা চলে আসবে। লেখাগুলো কি ক্লিক করে ফেললাম, ওকে। সো আমরা এটার উপর লেখাও আনতে পারবো এখন থেকে। এখন ধরেন এই ছবির উপরে আমার আরো একটা ছবি আমার বসানোর প্রয়োজন পড়তে পারে, তাহলে সেম আবার ফাইলে যাবেন, প্লেসে যাবেন, যে অন্য একটা ছবি এই ছবির উপরে বসাবেন। তো আমি অন্য একটা ছবি নিয়ে আসি, তারও আগের ক্লাসে যাই, প্যারালাক্সে গিয়ে এই ইমেজ এর মধ্যে ধরেন এই এলআইসিটিটাকে আমি প্লেস করতে চাই এই ছবির উপরে, দেখছেন ছবির উপরে কিন্তু বসে গেছে। আর এটা পিএনজি বলে, এই ছবিটা পিএনজি বলে, এটার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, দেখেন
এই জাস্ট যতটুকু লেখা আছে ততটুকুর বাইরে বাকি যা আছে ওটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে আছে, মানে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে লেখা দেখতে পাচ্ছি। এবারে এটাকে ওই যে সেম ভাবে অল্টার শিফট চেপে ধরে আমরা কি করছি, ছোট বড় করছি। ছোট বড় করে এখন এটাকে আমরা এই কোনায় বসায় রেখে দিতে চাই, কিংবা আরো এই জায়গায় বসায় রাখতে চাই। আরো ছোট করেন, একদম এই জায়গাটায় ইয়া করতে চাই, প্লেস করতে চাই, বা নিচে রাখতে চাই এলআইসি এই যে এখানে রেখে দিলাম, সাপোজ ধরেন ইন্টার প্রেস করলাম, প্লেস হয়ে যাবে। আরো ছবি আনতে চান ইচ্ছা মতো আপনি প্লেস করে 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 আপনি কি আনতে পারবেন, এই ইমেজটাকে ধরেন, এই ইমেজটাকে আনতে যাচ্ছি। এখন দেখেন এই ইমেজটা কিন্তু পিএনজি না, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড আছে, এর জন্য কিন্তু এই ইমেজটা যখন সেট করেন এই ইমেজের পিছনে কিন্তু কি আছে না আছে এটা দেখতে পারবেন না, কারণ এটা জেপিজি ফাইল এবং এটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এটাকে আরো ছোট করে যদি এই ইমেজের উপরে এই জায়গাটা বসাতে চাই, এই যে নিয়ে গেলাম ছোট করে, ইন্টার প্লেস করলাম, বসে গেল। সো আমরা এখন ছবি প্লেস করতে পারবো, যে কোনো ছবি, এক ছবির উপরে আরেক ছবি আমরা কি করতে পারবো, প্লেস করতে পারবো। এখন দেখেন আপনাদের আমি একটা একটা জিনিস দেখাইছিলাম যে এই ধরেন আমি আপনাদের টুইটারের এই ব্যাগ এটা আমি ডিজাইন করতে দিতে চেয়েছিলাম, জানি না এটা কোন সেকশনে বলছি আমি। সো একটা জিনিস দেখেন, এই যে বলেন তো এটা কি একটা ইমেজ কিনা, এটা কি ইমেজ, বাট আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন, আপনি কিভাবে ব্যবহার করবেন বলেন তো? আপনারা চাইলে এই টুইটার এটাতে যেতে পারেন, লগইন পেজে যেতে পারেন, যে দেখেন এটা এটা কোনো ব্যাকগ্রাউন্ড ইন্সপেক্ট করলাম, খেয়াল করেন এই যে এটা কোনো ইমেজ না, এটা কি এটা আপনার এটা যে আপনি কি ব্যবহার করেছে সে ব্যাপারে একটু আমার রিসার্চ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা আপাতত ইমেজ না, এটুকু শিওর, হ্যাঁ এটা ইমেজ না, তবে এটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, এইটাকে আপনি এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি হুবহু এটাকে ক্লোন করতে দিতাম, এটা এটা আপনি পারতেন কি করে, এই ব্যাকগ্রাউন্ড আনতেন কি করে? এরকম ব্যাকগ্রাউন্ড কি অনলাইনে আছে কোথাও? নেই। সো ওই সময় আমি আপনাদের বলেছিলাম অনেক কাজ কিছু মানে ট্রিক্স অ্যাপ্লাই করে করতে হবে। এক কাজ করেন, এই ব্যাকগ্রাউন্ড আপনার যেহেতু কোথাও পাবেন না, ক্লায়েন্ট আবার এই ব্যাকগ্রাউন্ডই যাচ্ছে, তাহলে কি করেন, এটা একটা স্ক্রিনশট নেন, একেবারে বর্ডার ঘেঁষে একটা স্ক্রিনশট নেন, এটাকে সেভ করেন। ওকে, এটাকে সেভ করলাম। এটা আমাদের আজকের ক্লাসে ইভিনিং ইমেজের মধ্যে আমি এটা সেভ করলাম। ওকে, এখন এই ফাইলটাকে ওপেন করেন। সো এটাও সেভ করে রেখে দেই, যা আছে তাই থাক। এখন নতুন করে একটা ইয়া খুলেন, ফাইল ওপেন করেন। আচ্ছা ইমেজটাকে ওপেন করেন। ওপেনে ক্লিক করলাম। ওপেনে যাওয়ার পরে আমাদের ইমেজটা কোথায় আছে, আজকের ক্লাসে ইমেজের ভিতরে এই যে ফোল্ডারটা, এই যে ইমেজটা আমরা কি করলাম, আগেরটা আছে এখানে, ইমেজটা এখানে ওপেন করে ফেললাম। এখন আমার এটা ব্যাক, হ্যাঁ পেইন্ট টুলে কাজটা করতে হবে। হ্যাঁ দেখেন কিভাবে করা যায়, অনেক ভাবে করা যায়, আমি একটা দুটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তবে যা দেখাবো এটাও ঠিক তাই, বেসিক দেখাবো, বাকিটা ইন্টেলিজেন্স, ঠিক আছে? আপনার বুদ্ধিমতো যা দেখাচ্ছি এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু, অনেক ডিজাইন করতে পারবেন। দেখেন এখন আসেন যে এই ইমেজটার এই লেখাগুলো এখন আমার রিমুভ করতে হবে, নাহলে তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো পাবে না। আমি জাস্ট এই খালি ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছি, তাহলে ইমেজ এই লেখাগুলোকে আমার কি করতে হবে, সরাইতে হবে। দেখেন লেখা সরাবো দুই ভাবে, ঠিক আছে? এখন আসেন আমি প্রথম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি, এটা ট্রিক্স, এছাড়া কিছুই না। আমি এটা ওয়েবসাইটে চলে আসলাম, চলে আসার পরে আপনি আবার একটা স্ক্রিনশট নেন, এই এতটুকু একটা খালি জায়গার স্ক্রিনশট নেন, যেটা এটাকে কভার করে, হ্যাঁ করে, তাহলে এতটুকু একটা অংশের স্ক্রিনশট নেন, নিয়ে এটাকে সেভ করেন, এটাকে স্ক্রিনশট 1 দেন, ঠিক আছে থাক। এবার এইটাকেও আপনি কি করেন, এটাকে এখন প্লেস করে নিয়ে আসেন, প্লেস করবো, দেখেন প্লেস করছি, এই দেখেন প্লেস করলাম, ইন্টার প্লেস করলাম, চলে গেল লেখা, লেখা আছে আর ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। এখন জাস্ট এটাকে কি করেন, অ্যাজ এ সেভ এজ এ ইমেজ দেন। ধরেন এটা হচ্ছে আমি এটা দেখেন পিএসডি ফাইলে আছে, পিএসডি ফাইলে যান, এটা ইমেজ করে ফেলতে চাই সরাসরি, জাস্ট এটা লেখেন টুইটার ব্যাকগ্রাউন্ড TWBG হয়ে গেল। এখন দেখেন তো ফাইলটা আমরা
পাই ইয়া করতে পাই কিনা, ফাইলটা ইমেজ হয়েছে কিনা দেখেন, একটু চেক করে আসি। এটা হচ্ছে মর্নিং, সরি ইভিনিং ইমেজ। এই দেখেন ইমেজটা, দেখছেন ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ব্যবহার করে ফেলেন। কোন বোঝা যায় এখানে এখানে কোথাও লেখা ছিল? কোনো ওয়ে নাই বোঝা। তার কারণ হচ্ছে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এটার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দুটো মিলে মিশে গেছে। এখন আর বোঝাই যাচ্ছে না এখানে যে আলাদা একটা ইমেজ বসানো। এখন আসেন আরেক পদ্ধতি দেখাই। একটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে কি করলাম, লেখাটাকে রিমুভ করলাম, ঠিক আছে। এবার দেখেন যেটা প্লেস করেছি এটা উঠাই দিই। এটা আমি প্লেস করেছিলাম, এই দেখেন এখান থেকে চোখ থেকে বন্ধ করে দিচ্ছি। খেয়াল করেন এই চোখ থেকে এখানে ইমেজ, এই যে ইমেজটা সরাই ফেললাম। ইমেজটা যে ছিল ইমেজটাকে কি করলাম, ডিসপ্লে নান করে দিলাম। এখন লেখাটা ভিজিবল হলো। এখন আসেন আপনি আসেন ইরেজার, এই যে ইরেজার টুলস, এই টুলটাতে আমরা ক্লিক করব। এটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে ইরেজার এটাতে ফিক্স করে দেব। যদি এটাতেও থাকে এখান থেকে সরাই নিয়ে কি করব, ইরেজার টুল দিব, ঠিক আছে। এখানে একটু খেয়াল করেন, এখানে যেটা সিলেক্ট থাকে এটা কিন্তু আইকন সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আপনারা প্রত্যেকটাতে ক্লিক করে দেখবেন আমার মতো আইকন মিল পান কিনা, বা আমি কিন্তু টুলস এর নাম সরাসরি বলছি। সো নামটা খেয়াল রাখবেন, ইরেজার টুলস। এটা দিয়ে এখন আমি কি করব, কাজ করব। আচ্ছা এটা কাজ করবে না, তার কারণ হচ্ছে, হ্যাঁ কাজ করবে। দেখেন যে ওয়ার্নিংটা ওটাকে ওকে দিয়ে দিলেন। বা যদি কোনো প্রবলেম করে, যদি কাজ না করে, এক কাজ করেন, এত ভেজাল করার দরকার নেই, নতুন করে ওপেন করেন, নতুন করে ফাইলটাকে ওপেন করেন। কোন ফাইলটাকে? এই ফাইলটাকে, ঠিক আছে। এখন নতুন করে ওপেন করলাম ফাইলটাকে। এখন আসেন এটাকে আমি কি করব, ব্রাশ টুল ব্যবহার করে ইরেজার দিয়ে এই লেখাটাকে মুছে ফেলবো। কিভাবে মুছবো একটু খেয়াল করেন। এটাতে ব্রাশ টু ইরেজার টুল সিলেক্ট করলাম, করে ইরেজার না সরি হিলিয়াম ব্রাশ, হ্যাঁ হিলিয়াম ব্রাশ, ইরেজার না, কি দিয়ে, হিলিয়াম ব্রাশ টুল, হিলিয়াম না, হেলিং ব্রাশ টুল, এই নাম যাক মনে রাখেন নিজের মতো করে। হেলিং ব্রাশ টুল এটাকে এখন ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে যে নরমালের জায়গায় রিপ্লেস দিবেন, কি দিবেন, নরমালের জায়গায় রিপ্লেস দিবেন। রিপ্লেস দেওয়ার পরে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে দেখেন কার্সর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এর মানে বোঝাচ্ছে আপনি একটা কালার পিক করেন। কি কালার? এই যে এখান থেকে একটা কালার পিক করেন, এই কালারটা পিক করলাম। এই কালারটাই তো এই দেখেন, এই দেখেন এই জায়গায় বসালেই তো লেখাটা চলে যাচ্ছে, এই কালারগুলো, এই রংটা এখানে করে দিলেই তো এই লেখাগুলো চলে যাবে। এর জন্য কি করলাম, প্রথমে একটা কালার পিক করতে হবে। যদি এই কালার পিক করেন, দেখেন এখান থেকে পিক করলাম, দেখেন দেখেন কালার কিন্তু এটা হয়ে গেছে, কালার কিন্তু এটা নিয়ে নিচ্ছে। মানে এনে দেন ওই কালার পাবে, ঠিক আছে, এইভাবে দেন ওই কালার পাবে। কোথেকে নিচ্ছে? দেখেন আমি এখানে দিচ্ছি, এই দেখেন এখানে একটা প্লাস আইকন উঠে, এই যে এই জায়গাটা খেয়াল করে, এখানে একটা প্লাস আইকন, মানে কি এখান থেকে সে কালারটা নিচ্ছে, নিয়ে এখানে সে ভরট করে দিচ্ছে। সো আমি তো আর এই কালারটা নিতে চাচ্ছি না, এই কালারটা আমি চাচ্ছি এই নীল কালারটা যেন হয়। তাহলে কি করেন, অল্টার প্রেস করে এই কালারটা একটা পিক করলেন, অল্টার প্রেস করে একটা মাউসের রাইট ক্লিক করবেন, অল্টার প্রেস করে একটা মাউসের রাইট ক্লিক করবেন, কালারটা কি হয়ে যাবে, পিক হয়ে যাবে। এই দেখেন পিক হয়ে গেছে। এবার আপনি কি করেন, এই জায়গাটা ভরাট করে দেন, ঠিক আছে। আবার কিছুক্ষণ পর পর এই কালারটা পিক করবেন, কিছুক্ষণ পর পরই দেখবেন যে একটা সময় ক্লিক করতে করতে আর রং হবে না, কারণ কালারটা ছেড়ে দেয় প্রায় সময়। আর খুব কাছ থেকে নেবেন, বেশি দূর থেকে নেবেন না। মনে করেন আপনি এইখানের রেখা রিমুভ করবেন, তাহলে এইখান থেকে কালার নেই, একদম এইখান থেকে নিয়েন না, একদম তার আশপাশের থেকে কালার নেবেন। এখন দেখেন, বা এখানে একটা গ্রেডিয়েন্ট ভাবও থাকতে পারে, সো এই জন্য একটু বললাম একেবারে আশপাশ থেকে কালার নেবেন। সো আবারও পিক করছি কালারটা, এই যে কালারটা নিয়ে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। আবার পিক করলাম, আবার পিক করলাম, ওকে কালারটা চলে গেল সম্পূর্ণ, এই তো ফ্রেশ হয়ে গেল। এখন এটাকে সেম, জাস্ট খালি কিছুই না, জাস্ট সেভ এস ইমেজ দেন। এটা হচ্ছে আপনার এটা কোথায় সেভ হচ্ছে, ওকে এখানে আপনি সেম দেন, টিডব্লিউ BG2 ব্যাকগ্রাউন্ড আরেকভাবে করলাম এটা, ঠিক আছে। দেখেন তো ছবিটা পান কিনা। একটা হলো এই দেখেন, এটা কি করছি আমরা, ব্রাশ টুল ব্যবহার করে করছি, ব্রাশ না হিলেন টুলস ব্যবহার করে করছি, ঠিক আছে। সেম জিনিস, আর এটাকে ছবি রিপ্লেস করে করেছি, সেম জিনিস, ওকে দুই ভাবে করা যায়। এখন এইখানে আমাদের স্পেস ছিল বেশি বলে আমরা এটা ইমেজ রিপ্লেস করতে পেরেছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন ইমেজ এত ছোট জায়গা থাকবে, সেক্ষেত্রে আপনাকে কি হবে, এইভাবে কালার পিক করে এনে রং উঠাতে হবে, সেক্ষেত্রে ছবি রিপ্লেস করে পারবেন না। সেই দুই পদ্ধতি যদি জেনে থাকেন
সব সময় ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে ইরেজার পারবেন। টুল দিয়ে তো আরো সহজ করা। কোনটা? ইরেজার টুল দিয়ে এই ইরেজার টুল দিয়ে? ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালারটা খালি সিলেক্ট করলেই ওই ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ কালারে সব। হ্যাঁ, ওটাও রাইট রাইট, ওটা দিয়েও করা যায়। থ্যাংক ইউ। ওটা দিয়েও করা যায়। এই দেখেন এখান থেকে নিলাম নিলাম, এই যে এখান থেকে না, ইরেজার দিয়ে আপনার মুছে ফেলবে। না, ব্যাকগ্রাউন্ডের কালারটা এরকম সিলেক্ট করে না লাগে স্যার। আচ্ছা ঠিক আছে, যাক, হতে পারে। আমরা আপাতত ওদিকে না যাই, আমরা অনেকভাবে ট্রাই করব। নেটে আমরা যদি সার্চ করি দেখবেন আরো অনেকভাবে করা হয়েছে। হ্যাঁ, সো আমাদের এটার দরকার নেই। আমরা এই দুই পদ্ধতি যদি জেনে থাকি আলহামদুলিল্লাহ, আর লাগবে না। মানে যে কোনো ছবি আমরা ইয়া করতে পারবো। এখানে আরো অনেক টুলসের ব্যবহার আছে। আমরা চাইলে ওটাকে কালার করতে পারতাম। জাস্ট দেখেন ওই ছবিটাকে আরো অনেকভাবে করতে পারি। যদি আমরা ওপেন করি, জাস্ট কিছুই না, জাস্ট এই এরিয়াটাকে যে মার্ক করার পরে এখান থেকে কালার পিক করে এই ব্যাকগ্রাউন্ড কালার এই কালার করে দেন, তাও হচ্ছে। সো অনেকভাবে করা যাবে। সো আমরা এখন ইয়ার দিকে যাই, নেক্সট টপিকের দিকে যাই। সো আমাদের এটার দরকার নেই। আচ্ছা দাঁড়ান, আমরা এখন ছবি প্লেস করতে পারবো, তাই তো সবাই? ওকে, ছবি প্লেস করতে পারবো। এবার আসেন, আমরা কিছু আগে কি কোন টুলের ব্যবহার দেখালাম? হেলিন ব্রাশ টুলের ব্যবহার দেখালাম, তাই তো? তাহলে এর মানে এই যে এরাস টুলের একটা ব্যবহার দেখাই। ঠিক আছে, এটা নিয়ে অনলাইনে প্রচুর কাজ আছে, লাইক আমি আপনাকে দেখাই। মানে এগুলা যদি দেখতে দেখতে পারেন তাহলে আপনাদের মানে অ্যাকচুয়ালি শিখার প্রতি আপনাদের আগ্রহ জন্মাবে। আপনি ফাইবারে যান, লেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অর রিমুভ এই জাতীয়, বা দেখেন অ্যামাজন ইমেজ বাদ দেন, জাস্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা অ্যামাজনই দেন, দেখেন 42,000 গিগ আছে, জাস্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড তারা রিমুভ করে। তাদের কাজই হলো এটা, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। যে এরকম হবে, এরকম করে ব্যাকগ্রাউন্ড দিবে, এই যে এরকম করে জাস্ট প্রোডাক্টের ইমেজটা দিবে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড, তার পিছনে খালি প্রোডাক্টটা ফোকাস হবে। এই ধরনের কিছু কাজ আছে আমার কাছে। জাস্ট ইয়া বাদ দেন, অ্যামাজন বাদ দেন, জাস্ট এটা দিয়ে সার্চ করি। অনেকগুলো গিগ আসছে, যদিও কম্পিটিশন অনেক বেশি, কারণ কাজটা অনেক সহজ। ইমেজের ব্যাকগ্রাউন্ড করাটা খুব সহজ কাজ। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন একেবারে মানে ক্লাস 1-এর কাজ বলা চলে। ঠিক আছে, সো এর জন্য এগুলোতে কম্পিটিশন অনেক বেশি, বাট চাইলে এগুলোতেও কি করা যায়, আর্নিং করা যায়, এটা হলো ব্যাপার। এটুকু বুঝে রাখেন। সো এখন দেখেন যে আমি একটা ইমেজ এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আপনাদের এটাও প্রয়োজন হবে। ই কমার্স সাইট নিয়ে কাজ করবেন যখন, মানে ক্লায়েন্টের যখন ই কমার্স সাইট নিয়ে কাজ করবেন, তখন ক্লায়েন্ট বলবে আমার কিছু প্রোডাক্টের ইমেজ আছে, ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে সাদা করে তারপরে তুমি আপলোড করো। যেমন ধরেন আপনি যে কোনো ই কমার্স সাইটে যান, ধরেন আমাদের চালডাল.com আমরা যাই, ঠিক আছে, দেখেন প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা। ধরেন আমরা কি খুঁজবো, ডিম খুঁজবো। এই দেখেন ডিমের কি আবার শপিং ব্যাগ কেন যায়, ডিটেলে যাই। এই দেখেন ইমেজের ব্যাকগ্রাউন্ড কি সাদা। ও এই যেটা কি বলেন তো, এই যে মাউস ওভার করলে লেখাটা ছবিটা জুম হয়ে যাচ্ছে, এটা একটা কিন্তু সিএসএস আছে। ঠিক আছে, এটা একবারে প্লাগইনের কাজ নেই। এটা আপনারা W3 স্কুলে সার্চ করবেন, এটা হচ্ছে ম্যাগনিফাই, মানে লেখাটাকে জুম, মানে ছবিটাকে জুম, ওই যে স্কেল দিয়েও করা যায়, কিন্তু স্কেল করলো কিন্তু মাউস এই যে যেদিকে নিচ্ছি সেদিকে গিয়ে এটাকে জুম করে দেখাচ্ছে। এটা হচ্ছে ম্যাগনিফায়ার ক্লাস কাজ। আপনারা W3 স্কুল থেকে দেখে নিন, আচ্ছা এটা ওকে, এগুলো অ্যাপ্লাই করবেন। তারপর আসেন, এই দেখেন নুডলসের এই প্যাকেটটা দেখেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা। সো এই ক্লায়েন্ট এরকম করে ছবি দিয়ে দিবে, বলবে একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিবে, বলবে যে আমার এরকম 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের। তখন অবশ্যই এই ধরনের কাজ যদি দেয়, আপনার ক্লায়েন্টের কাছে চার্জ করবেন, সমস্যা নেই, এক্সট্রা চার্জ করবেন। যে আমরা অ্যাকচুয়ালি বলবে যে আমরা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন এটা যদি করতেছি তাহলে আরেক সার্ভিস, তাহলে ইমেজ রিমুভের কাজ, তাহলে ঠিক আছে পার ইমেজে তুমি আমাকে $2 করে দিও। এখন যদি 20টা ইমেজ থাকে $2 করে $40 এক্সট্রা পাবেন। ঠিক আছে, তো এই জন্য বললাম এই কাজগুলো শিখে রাখেন, কাজে দিবে 100%। আর লাগবেই আপনার কাজ এগুলা, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ এবং ছবি প্লেস করার কাজ। ক্লায়েন্ট এভাবে করে বলবে, দাঁড়ান আপনাকে দেখাই। এই যে ধরেন এই যে ছবিটা, ঠিক আছে, একটা বড় ইমেজ, আসেন এখানে একটা বড় ইমেজ, একটা ছোট ইমেজ, তারপরে এই যে এরকম একটা প্লাস আইকন নিয়ে আসা। ক্লায়েন্ট বলবে, স্যাম্পল দিয়ে বলবে এরকম একটা ইমেজ বানাও। এই যে আমার এই হলো, এই যে জাস্ট খালি ক্লায়েন্ট হলো এই যে এখানে ড্রোস এই একটা প্যাকেটের ছবি দিয়ে দিল, বললো যে এখন এরকম করে একটা ছবি আমাকে বানায় দাও। তখন কি করবেন,
এরকম একটা ছবি নেবেন, তারপর ছোট একটা ছবি প্লেস করে আর একটু ছোট করে দিবেন, তারপর একটা প্লাস আইকন বানাবেন, বানায় এখন প্লেস করে দিবেন, হয়ে যাবে কাজ। এরকম ইমেজ হয়ে যাবে। এটা হচ্ছে প্লেসের কাজ জাস্ট। কথা বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে আপনাকে আরো কিছু স্যাম্পল দেখাই আমার ক্লায়েন্টের। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা অ্যাকচুয়ালি অনেক লাগে। এই যে দেখেন, মূল ইমেজ ছিল এটা। মূল ইমেজ ছিল এটা। এই ইমেজটা থেকে আপনাকে ইয়া করতে হয় যে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন এই ইমেজ আনা হয়েছে। ঠিক আছে? আবার ক্লায়েন্ট অনেক সময় রিকমেন্ড দেয় যে ইমেজ ছিল জাস্ট এটা, এটাকেও আমার কি করতে হয়েছে পাশে এনে এবং করে ক্লায়েন্ট দেখাইছে যে এটা স্যাম্পল দিয়েছিল যে এটার মতো করে তার প্রোডাক্টটা যেন আমি সাজাই দিই। দেখেন সেম করে তার প্রোডাক্টটা কিন্তু সাজাই দেওয়া হয়েছে। ওটা এটা আমাকে স্যাম্পল দেওয়া হয়েছিল, এরকম করে আমি এরকম একটা ইমেজ যেন তাকে বানাই দিই। তো আমাকে কিন্তু কি করতে হয়েছে, ইমেজটা বানাই দিতে হয়েছে। প্রথমে কি করলাম, প্রথমে দেখেন এই এই ইমেজের এই অংশটুকু, এই ইমেজের এই অংশটুকু আমাকে নিতে হয়েছে। তারপরে আবার এই ইমেজের এটুকুর আলাদা একটা ইমেজ আছে, কোথায় জানি আছে, এই যে এখানে। তারপর এই ইমেজটা নিয়ে ওখানে প্লেস করতে হয়েছে। তারপর দুটো ছবি পাশাপাশি হয়ে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি সাদা করে দিয়ে দেন ওরকম বানানো হয়েছে। সিম্পলি জাস্ট কিছু না, প্লেসের কাজ দিয়েই এটা করা হচ্ছে। তো যা দেখাচ্ছি আপনার, যেমন ধরেন আপনার সিএসএস না হলো 1000 সিএসএস প্রপার্টি আছে বর্তমানে। ঠিক আছে? মানে সিএসএস এখন এতটা আপডেট, না হলো 1000 প্রপার্টি পাবেন খুঁজে সিএসএস এর। সো আমরা কি আর 1000 প্রপার্টি শিখছি কয়টা? সর্বোচ্চ গেলে হাতে গোনা 50-60টা হবে, এর চেয়ে বেশি হবেই না। এই দিয়ে আমরা কি করছি, কাজ করছি। মানে যা শিখেছি ওটা দিয়েই একটু বুদ্ধি খাটায় আমরা সব কাজ করতে পারবো। ঠিক সেম থিং ফটোশপের এরকম কিছু জিনিস আমরা পিক করছি, পিক করে এখন সেগুলো আপনাদের দেখাচ্ছি যে এই জিনিসগুলো দেখলে আপনারা মোটামুটি 90% কাজ করতে পারবেন। এখন আসেন যে আমরা স্যাম্পল বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি কেন দরকার। এখন আসেন যে আমরা এই ধরনের একটা ইমেজ ধরে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কিভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ধরেন এই ইমেজটা দেখেন, অল্টার ওপেন করে অল্টার প্রেস করে মাউসটাকে স্ক্রল করছি, জুম ইন জুম আউট হচ্ছে। অল্টার প্রেস করে মাউসটাকে জাস্ট স্ক্রল করছি, জুম ইন জুম আউট হচ্ছে। ঠিক আছে? সো আমাকে প্রথমে কি হবে, এই জায়গাটা ধরে এই জায়গাটা একটু জুম ইন করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, লেখা এখন দেখেন ইমেজগুলো ঘর ঘর দেখাচ্ছে না। পিক্সেল সম্পর্কে আমি আপনাদের একটা কথা বলেছেন, পিক্সেল কি জানেন? জাস্ট এটাই পিক্সেল, এই যে ঘর 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 ঘর, এগুলা হচ্ছে পিক্সেল, এক এক পিক্সেল। এই পিক্সেল গুলাকে কি করলাম, একদম জুম করে করে বড় বড় করে নিলাম। এই পিক্সেল যত ক্ষুদ্র হবে ইমেজ তত নিখুঁত হবে। আচ্ছা, এখন আসেন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন দেখেন এই কার্সরটা অনেক বড় হয়ে আছে, কারণ এটা জুম করছি, এটা অটোমেটিক্যালি বড় হচ্ছে। সো আমি এটাকে ছোট করতে যাচ্ছি, তাহলে কি করব, দেখেন পি এর রাইট সাইডে দুটো কার্লি ব্র্যাকেটের বাটন আছে। এই যে এই বাটন কার্লি, এটাকে বলা হয় কার্লি অথবা সেকেন্ড ব্র্যাকেট, যেভাবে করে বলেন না কেন। তো এরকম কার্লি ব্র্যাকেট, এটা দিয়ে এই বাটনে প্রেস করলে হবে আপনার ছোট, এটা দিয়ে প্রেস করলে হবে বড়। তো দেখেন আমি এই দেখেন ছোট করছি, আর এই দেখেন বড় করছি, কার্লি ব্র্যাকেট দুটোকে প্রেস করে। ঠিক আছে? একদম পি এর পাশেটা দিয়ে ছোট হয়, পি এর পাশে তার পাশেরটা দিয়ে কি হয়, বড় হয়। সো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটুকু ঠিক আছে। এখন দেখেন কিভাবে করে, প্রথমে একটা ক্লিক করবেন, কোন টুলস কি কন্ট্রোল ইউজ করা লাগবে, কন্ট্রোল করবে না, কিছু ইউজ করতে হবে না। এই দেখেন যে এখানে ব্রাশ টুলটাকে ফিক্স করে নিলাম কোনটাতে, খেয়াল রাখেন এই যে এরাস টুল। ঠিক আছে? এরাস টুলের জায়গায় বাকি যা আছে ঠিক আছে, এরাস টুল না, এরাস টুলই তো, ব্রাশ, ওকে ব্রাশ থাক, ঠিক আছে ব্রাশ থাক। এই যে এটা, হ্যাঁ এই যে এটাতে প্রথমে একটা ক্লিক করব, প্রথমে একটা ক্লিক করে নিব, তারপরে শিফট চেপে ধরে একেবারে এই মাথায় এনে ছেড়ে দেবো। এই মাথায় এসে আরেকটা ক্লিক করবো, দেখেন এক টানে সম্পূর্ণটা কেটে গেছে। এটা হচ্ছে স্ট্রেট কোনো ছবি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা ভালো কাজে দিবে আপনাকে। একবারে এক লাইনে
কি করে ফেলা, কেটে ফেলা। আমি ইয়া দিচ্ছি, কন্ট্রোল অল্টার জেড প্রেস করছি। কন্ট্রোল অল্টার জেড দিলে কাজ করছে না এখন এই মুহূর্তে। আচ্ছা আমি ইমেজটাকে আবার নেই, কেটে দিই। অল্টার প্রেস করে জুম করলাম, অল্টার প্রেস করে স্ক্রল করলাম, স্ক্রল করে জুম করলাম। একটু খেয়াল করেন এই জায়গাটা। আমি কি করব, এরাস টুলটাকে সিলেক্ট করে দিব, তারপর চেক করব এখানে ব্রাশ টুল আছে কিনা, এখানে সব ঠিক আছে। ওকে, এবার আসেন জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন শিফট চেপে ধরে দেখেন অল্প অল্প করে যদি আগান, এতটুকু এতটুকু এতটুকু, মেন ইমেজ যেন না কাটে। মেন ইমেজ বুঝতে হবে, মেন ইমেজ কিন্তু কালো কালো যে ভাবটা, এটা নিচ থেকে একটু এইভাবে করে ছেড়ে দেন। এভাবে করে আপনি আসতে পারেন, অথবা একেবারে এখানে লাস্ট ক্লিক করছেন তো, এবার এখানে এসে একটা লাস্ট ক্লিক করেন, পুরোটাই কেটে যাবে। এখন দেখেন আবার এই পাশ সমান করবো। এখন জাস্ট কোনাটা আমরা কি করলাম, হাতে একটা দুটা ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গাতে একটা ক্লিক করলাম। এবার শিফট চেপে ধরে একেবারে মাথায় এসেছে আরেকটা ক্লিক করলাম, পুরোটা কেটে গেল সুন্দরভাবে। এবার আবার এইদিকে আসলাম, এদিকে এসে একেবারে এখন টপে চলে যাব। ক্লিক তো করছি ওখানে একটা, একেবারে টপে যে বাগুলো জুম আউট করেন, এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটা একটা কি দেবো, একটা শিফট চেপে ধরে আরেক, ও পাইনি, এটাকে জুমিং জুম আউট করতে পারবেন না একবার ক্লিক করলে, তাহলে একভাবে মাউস স্ক্রল করতে 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 নিচে যান। জুম ইন জুম আউট করলে আপনার ইয়া হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আসে এখানে শিফটটাকে চেপে ধরে ছেড়ে দেন, দেখছেন একদম সমানভাবে কেটে গেছে, এই যে স্ট্রেটলি কেটে গেছে। ঠিক আছে, এখন আবার জুম ইন জুম আউট করছি, ঠিক আছে। এবার আবার ক্লিক করলাম, এবার শিফট চেপে ধরে এই মাথায় একটা ছেড়ে দিলাম, আবার এই জায়গাটা ক্লিক করছি, এই যে জায়গাটা ক্লিক করছি, এই জায়গাটা ক্লিক করলাম, এবার এখানে এনে ছেড়ে দিলাম, আবার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। পরে একেবারে নিচে এসে শিফট চেপে ধরে রাখবেন, মানে শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন, তাহলে হবে। দ্যাটস ইট, দেখেন চতুর্দিক দিয়ে কেটে গেছে। ঠিক আছে, এখন আমরা অন্য কোনো আমি ইমেজ চাচ্ছি না, জাস্ট খালি চাচ্ছি। এখন এই ইমেজটাকে সেম ভাবে আপনি এইভাবে করে ধরে শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক দেন, তাহলে এইটুকু মানে কেটে যাবে। সো আমি চাচ্ছি ওই একটা ইমেজই থাক। এখন আসেন, এখন এটাকে বড় করেন, এই কার্সরটাকে বড় করেন, এবার সব মুছে দেন, দেখেন সব ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। ঠিক আছে, সব মুছে দেন। দেখেন এটা কার্সরটাকে ছোট করেন, এই সাইডগুলোকে একটু মোটা করে কাটেন। আমি কিন্তু শিফট চেপে ধরে কিন্তু ইয়াগুলো করছি, এই যে এগুলো কাটছি। এই দেখেন মেন ইমেজ কিন্তু কেটে গেছে এই দিক থেকে। আবার কন্ট্রোল অল্টার জেড দেন, এগুলো মানে আমরা যদি করতে চাই যে হিস্ট্রিতে গিয়ে আবার ব্যাক করা যাবে না? হিস্ট্রি, জি জি। হ্যাঁ যাবে। এই যে এখানে এসে ব্যাক করা যাবে, এই যে হিস্ট্রি। এখানে যদি কারো হিস্ট্রি না থাকে তাহলে এখানে যাবেন, এই যে ভিউতে যাবেন, ভিউতে না, দাঁড়ান কোথায় জানি আছে, এই যে এখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে এখানে হিস্ট্রিটা দেখবেন আনচেক করা থাকতে পারে, তাহলে এটাকে জাস্ট চেক করে, এই দেখেন আনচেক না মানে কি, দাঁড়ান, হিস্ট্রি এটাতে যখন চেক করবেন দেখেন, এই দেখেন হিস্ট্রি কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে, তো লাস্ট কোনটা করছে, এই যে এটা, তার আগে কোনটা করছে এটা, তার আগে কোনটা করছে এটা। তো এইভাবে করে আপনারা কি করতে পারবেন, আবার আগের জায়গায় ফিরে যেতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কেটে গেছে, এই যে ইমেজের এই অংশ দিয়ে কেটে গেছে। সো আমি এটা আগের অংশে চলে যেতে যাচ্ছি, এবার এখান থেকে আবার কাটা শুরু করবো। কন্ট্রোল অল্টার জেড দিলে হয়, যেটা ইনস্টল করার ভার্সন ওইটা হবে। হ্যাঁ ওটাই হয়, কিন্তু আমার এটাতে কাজ করছে না। আমার সকালে মাঝে মাঝে জানি না কি হয়, কাজ করে না মানে পোর্টেবল ভার্সনে। এখন দেখেন এখানে আবার একটা ক্লিক করলাম, আবার ইমেজ যদি কেটে যায় তাহলে আনডু দিবেন আর কি, ওই ওখান থেকে হিস্ট্রিতে যায়, অথবা কন্ট্রোল অল্টার জেড দিলেও কাজ করবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড দিলে অনেকক্ষণ পর্যন্ত যেতে পারবেন, আর যদি শুধুমাত্র কন্ট্রোল জেড দেন তাহলে জাস্ট আগেরটায় ফিরে আসতে পারবেন আনডু করে। দুটো অপশন। সো আমার পুরো ইমেজটা ফাঁকা করা হয়ে গেল। এখন আমি জাস্ট যা আসব কেটে দিই, একদম মাউসে ধরে 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 মুছে দিই। এই হলো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেল।
তো এটা অ্যাকচুয়ালি একেবারে ফ্রেশ ইমেজ, তো মানে একেবারে জাস্ট স্ট্রেট ইমেজ, যার কারণে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব একটা কঠিন কাজ হবে না। কিন্তু মনে করেন যদি ইয়া হয়, মানে কিছু কমপ্লেক্স ইমেজ থাকে, যেমন ওয়্যার টয়ার যদি দেয়, লাইক আমি আপনাকে কিছু এক্সাম্পল দেখাই। এই যে দেখেন এই ইমেজটা খেয়াল করেন, এই দেখেন চুল আছে, হ্যাঁ, আর ইমেজটার কোয়ালিটি অতটা ভালো না। আবার দেখেন এখানে এই ছাতাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ স্ট্রেট না, একটু এদিক থেকে একটু কার্ভ হয়ে তারপরে এখানে এখানে আছে। আমরা ছোটবেলায় ছাতা আঁকা দেখছি, ছাতা আমরা কখনো এই সাইডগুলো স্ট্রেট আঁকি না, একটু কার্ভ করে দিই, ঠিক আছে। তো আবার দেখেন এই যে এই যে জায়গাগুলো দেখেন, এই যে জামা এদিক থেকে এটা কিন্তু স্ট্রেট না, একটু কার্ভ 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 করা। এই যে দেখেন সোয়েটার গুলো, এই যে এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ, মানে এই জায়গাগুলো একটু অমসৃণ টাইপ। সো এই ইমেজটাকে যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, দেখেন সবকিছু মোটামুটি অলমোস্ট ডিটেল ভালো ছিল, মানে ঠিক করা গেছে। কিন্তু এই জায়গাটায় অ্যাকচুয়ালি ফিক্স করাটা বড়ই টাফ, কারণ হচ্ছে ইমেজের রেজুলেশন ভালো না। ইমেজের যেহেতু রেজুলেশন ভালো না, যার কারণে এই জায়গাটার হাত দেয়। পরে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে অ্যাকচুয়ালি ইমেজটা যখন ইয়া করি, তাহলে দেখবেন যে পুরো চুলটাই কেটে যাবে, আর চুল কেটে গেলে দেখবেন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ ভাব থাকবে। এর চেয়ে লালচে লালচে ভাব থাকলেও তাও কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। পরে ক্লায়েন্টকে দুইভাবে করে দেখালাম, ক্লায়েন্ট বলে ঠিক আছে এটা এইভাবেই রেখে। এখন ইমেজের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে এই কাজগুলো করা সহজ, ঠিক আছে, এই কাজগুলো করা খুবই সহজ। তখন আর এত ইয়া করতে হয় না, মানে এত জাস্ট জাস্ট এখানে এসে একটা ম্যাজিক মারতাম। ম্যাজিক টুলসের ব্যবহার অনেক মজার, আপনাদের দেখাই ম্যাজিক টুলের ব্যবহার। এই ইমেজটা কোয়ালিটি কেমন, এটাও তো লো কোয়ালিটি ইমেজ। এই যে ক্লায়েন্ট এইরকম ইমেজ বানাইতে বলে, এগুলো এখন বানাতে পারবেন আপনারা, যেহেতু প্লেস করা মানে শিখে গেছেন। ধরেন একটু কোয়ালিটিফুল ইমেজ বাই করি, ধরেন এই ছবিটা, এই ছবিটার কোয়ালিটি ভালো, ঠিক আছে। এই ধরনের কোনো ছবি যদি হয়, আসুন ওপেন করি, ম্যাজিক টুলের ব্যবহারটা একটু দেখাই দিই। ধরেন এই ধরনের ইমেজগুলো যদি আপনাকে দেওয়া হয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন ইমেজের কোয়ালিটি অনেক ভালো, মোটামুটি ভালো আর কি, কোয়ালিটি অত ভালো না। তারপরে দেখেন ম্যাজিক এনে জাস্ট এখানে ম্যাজিক মারেন, দেখেন চতুর্দিকে সে একা একাই সে কিনে নিচ্ছে, বর্ডার নিয়ে নিচ্ছে। এবার আপনার এটা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকতো, ঠিক আছে, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড আমি অন্য কালার দিতে চাই, কেমনে দেবো, এখানে সেটা কালার ফিক্স করলাম, এটা ফিক্স করা হয়ে গেল। এবার আসেন এই যে এটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, কি দেবো, পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুল, এটাতে এই কালারটা ছেড়ে দেন। জাস্ট ইমেজ বাদে বাকি যে এলাকা খালি আছে সব এলাকা কি করে দিল, সে এই কালারটা করে দিল, ঠিক আছে। ওকে, সো কন্ট্রোল ডি দিলে এই মার্কটা চলে যায়, কন্ট্রোল ডি দিলে, অর্থাৎ কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট। আবারও দেখাই, ম্যাজিক দিলাম, এই যে এখান থেকে ডিসিলেক্টের অপশনটা, এই যে ডিসিলেক্ট, এটাকে যদি আবার মার্ক করেন, এটাকে যদি আনচেক করতে চান তাহলে ডিসিলেক্ট দিবেন, অর্থাৎ এটা মাউসের কন্ট্রোল কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলেও এটা ইয়া হয়ে যাবে, আপনার ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে আপনি ডিসিলেক্ট করতে পারেন। এখন দেখেন এটার কালারটা আমি কি দিলাম, পুরো ব্যাকগ্রাউন্ডের কালার এই কালার দিয়ে দিলাম। এখন আমার দরকার এই মনে করেন ক্লায়েন্ট এই ইমেজটা আমাকে দিল, এই ইমেজটা দিয়ে বললো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, আমি দেখলাম যে ইমেজের কোয়ালিটি মোটামুটি ভালো আছে, তাহলে কি করবেন, তাহলে এই ইমেজটাকে যখন আমি ব্রাশ টুল দিয়ে রিমুভ করতে যাই, বলেন তো কয়দিন লাগতে পারে, কয়দিন না অ্যাকচুয়ালি কয়েক ঘন্টা লাগতে পারে। দেখেন এইভাবে একটা একটা করে ধরে ধরে করতে হতো। একটা স্যাম্পল দেখাই, করা লাগবে, এরকমও কাজ করা লাগবে আপনাদের, এই জন্য আগে থেকে দেখাই। এই দেখেন কার্ভ আছে না, এখানে ওই শিপ ধরে ধরে টান মারলে হবে না। এই দেখুন অল্প 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 করে করে কি করতে হবে, আপনার আগাইতে হবে, একেবারে অল্প 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 অল্প, দেখছেন। আবার ওই জায়গাটা কোন আনা, তাহলে কাজটাকে ছোট করে নেন নিখুঁত আনার জন্য। তারপর এখান থেকে আবার এখানে, তারপর একটু বড় করেন, দেখেন দেখছেন কত টাফ। এই যে মানে এই জায়গাগুলো একটু সময় যাবে বেশি তখন, ঠিক আছে। তারপর আবার এই যে এখান থেকে শিপ ধরে 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 যতটুকু অল্প অল্প করে আগাতে হবে শিপ ধরে, ঠিক আছে। আবার এখান থেকে আবার শুরু করতে হবে, দেখছেন। দেখেন এখানে বর্ডার ধরে 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 এটুকু টানা যায় একবারে, এটুকু টানা যায় একবারে। তারপর এখানে স্ট্রেট এটুকু টান দেন একবারে। তারপর এখন এই জায়গাটা কার্ভ, এখন আর টান দিলাম না, এখন অল্প 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 করে আগাতে হবে এভাবে করে। শিফট, আমি কিন্তু শিফট চেপে ধরছি, আমি চেপে ধরে আছি, চেপে ধরে ধরে অল্প 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 করে আগাচ্ছি,
সো যাই হোক, আপনারা বুঝে নিলেন এইভাবে করে পুরো ইমেজের চতুর্দিক থেকে বর্ডার মানে এরকম সাদা করতে হবে, করে দেন বাইরের সবগুলোকে মুছে ফেলতে হবে ওই আগের ইমেজের মতো করে। কিন্তু এইভাবে করে অনেক করা টাফ না। সো আপনি এক কাজ করেন, এই ধরনের ইমেজ থাকলে জাস্ট একটা ম্যাজিক মারেন, ম্যাজিক মেরে এবার ম্যাজিক মেরলে পুরো ইমেজটা মার্ক হয়ে গেল। এবার এরাস টুল নেন, এটাকে বড় করেন, এবার এটাকে মুছতে শুরু করেন, দেখেন ইমেজ বাদে বাকি যা আছে সব মুছে যাবে। দেখছেন কত ইজি না? এবার ডিসিলেক্ট করে দিলাম, এই জায়গাগুলো এখন একটু ফিক্স করেন, কারণ ওই যে হাতে গুছি তো এটা, এই যে একটু একটু মুছে মুছে দেন, দরকার আরেকবার ম্যাজিক মারবেন। তো ম্যাজিক বেশি মারলে ইমেজের ইয়া নষ্ট হয়ে যায়, মানে সাইড দিয়ে মসৃণতা থাকে না। সব ইমেজে তো ম্যাজিক টুল ইউজ করা যাবে না। না, সব ইমেজে যাবে না, শুধুমাত্র কোয়ালিটিফুল ইমেজে যেগুলো আছে সেগুলোতে ম্যাজিক ইউজ করলে কাজ করবে। আদারওয়াইজ যেমন কিছুক্ষণ আগে যে ইমেজটা আমি করলাম, এই যে ইমেজটাতে আপনি আবার ওপেন করেন আরেকটা এই সেম ইমেজটাই, এটাতে ম্যাজিক মারলে কাজ হবে না। ও এই ইমেজটাই ওপেন হয়ে আছে, এটা কেটে দেন, এটাই ওপেন করেন এখন আবার। এবার এটাতে ম্যাজিক মারেন তো, দেখেন তো কাজ করে কিনা। এই দেখেন অর্ধেক কাজ করছে, তার মানে এটুকু পর্যন্ত আপনার কাজ আগায় গেল, যতটুকু মার্ক হয়ে গেছে। এবার এক কাজ করেন, এটা ব্রাশ টুল নেন, নেওয়ার পরে এটাকে বড় করেন, বড় করে আবার মুছতে থাকেন, দেখেন এটুকু কাজ আগায় গেল, বাস শেষ। বুঝলাম, এটুকু কাজ আগায় গেল বুঝলাম। এবার ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করলাম আবার। কিন্তু দেখেন একটা প্রবলেম আছে, দেখছেন বড় মাথাগুলো কেমন হয়ে গেছে? এটা একমাত্র হয়েছে ইমেজটা লো কোয়ালিটি এর জন্য, এটা মসৃণ হওয়ার কথা ছিল। এটাকে যদি ছোটও করি তা বোঝা যায়, দেখেন। বাট আমি যখন হাতে করছিলাম তখন কিন্তু এই জিনিসটা বোঝা যায়নি। এর জন্য আর কি সব ক্ষেত্রে ম্যাজিক ব্যবহার করা যাবে না। ইমেজের কোয়ালিটি আরো হাই কোয়ালিটি হতো তাহলে এই যে এরকম ফাটা ফাটা ভাব থাকতো না, তখন এটাকে একদম মসৃণ হয়ে কাটতো। তো যদি ইমেজের কোয়ালিটি ভালো হয় তাহলে কাজ কমে যাবে, সহজ হয়ে যাবে। আর যদি মসৃণ না হয়, ক্লায়েন্ট যেমনই ইমেজ দেখ না কেন হাসি মুখে, যতই সময় লাগুক না কেন হাসি মুখে কি করতে হবে, ওগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, করে সুন্দর করে এডিট করে ক্লায়েন্টকে দিতে হবে, কিছু করার নেই। আর ক্লায়েন্ট যদি ভালো হয়ে থাকে, যদি বললে অনেক সময় ক্লায়েন্ট ভালো ইমেজ দিয়ে দেয়, কোয়ালিটিফুল ইমেজ দেয়। সো আমরা বুঝতে পারলাম নাকি যে কিভাবে করে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়? সবাই পারবো রিমুভ করতে এখন? ওকে, ইভেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও শিখে গেলাম, কিভাবে করে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হয় সেটাও মোটামুটি এখন আমরা পারবো। ম্যাজিকের ব্যবহারটাও কিছুটা দেখলাম, যে কিভাবে ম্যাজিক টুল ব্যবহার করতে হয়। ঠিক আছে, এবার আসেন যে আমি দাঁড়ান, ব্যাকগ্রাউন্ডের কালারের ব্যাপারে আরেক কিছু আলোচনা করি। ধরেন এটাই, এবার আসেন আমি এই এরিয়া দিয়ে আমি মার্ক করছি, কি দিয়ে খেয়াল করেন? রেক্টেঙ্গেল দিয়ে। হ্যাঁ, রেক্টেঙ্গেল দিয়ে আমি কি করলাম, একটা এরিয়া মার্ক করলাম, ধরেন এতটুকু এরিয়া আমি মার্ক করলাম। এখন এই এরিয়া আমি একটা স্পেশাল ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ধরেন এইটা, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি দিব? এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ব্র্যাকেট টুল, জাস্ট এখানে ছেড়ে দিব, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, রাইট? এখন আসেন এই জায়গাটা একটা সার্কেল আনতে চাই। যেমন ধরেন অ্যাকচুয়ালি আমি আমার একটা ইয়া দেখাই, ধরেন এই যে এরকম একটা ডিজাইন আমরা কিভাবে আনতে পারি। হ্যাঁ, ওকে, তো আমরা ট্রাই করি। এখন এখানে একটা সার্কেল আনা দরকার। সো কই যান, এই যে এখানে যান, যাওয়ার পর এখানে যান, এখানে যে এখানে একটা ইয়া দেন, সার্কেল রাখেন, এই যে হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিলে এরকম একটা, কন্ট্রোল টি দিলে এরকম একটা মার্ক করার অপশন আসবে। এবার এটাকে ধরে এই পাশে নিয়ে আসেন। ও একটা প্রবলেম হয়ে গেছে, ওটা সব কেটে গেছে। তো তাহলে এক কাজ করেন, ঠিক আছে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, আবার নেন, আবার পজিশন দিয়ে বসেন। এটা যদি গ্রাফিক্স ডিজাইনার কেউ হইতো তাহলে এটা ফিক্স করে ফেলতে পারতো। আমরা যদিও গ্রাফিক ডিজাইনার না, বাট
ছোটখাটো নলেজ রাখি, সেটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। এবার আসেন, এটাকে আমি সেম কালার দেবো। তাহলে কেমনে দেবো? জাস্ট এই যে এখানে আসেন, ছেড়ে দেন, কালার হয়ে গেল। ঠিক আছে, ইন্টারপ্রেস করেন, ইন্টারপ্রেস করেন না, ইয়া কন্ট্রোল ডি দেন, এই তো হয়ে গেল। পারলাম এরকম একটা ডিজাইন আনতে। এখন আমি চাচ্ছি এগুলা কিছু না, একেবারে নিচে চলে আসলাম, একেবারে হিস্টোরি থেকে যে একদম নিচে চলে আসলাম। এখন আমি চাচ্ছি কোনা কোনি কিছু একটা কালার দিতে। দেখি তো এটা পারা যায় কিনা। কোনা কোনি, এই যে কন্ট্রোল টি, এই ডেটাকে মুভ করেন, এবার এইভাবে করে দেন। হ্যাঁ, দেওয়ার পরে এবার অল্টার শিফট ধরে এভাবে টানেন, তাহলে সমানভাবে রেশিও হবে। আরেকটু বড় করা লাগে, আরেকটু টানেন, এই দেখেন একেবারে কোনা কোনা হয়েছে, হয় নাই এখনো। তো এটাকে আরেকটু নিচে নামান, যে কোনো এক পাশে আগে কোনা মিলান। ধরেন উপরের কোনাটা আমি মিলাইছিলাম একেবারে। এবার এটাকে ধরে একটু নিচে নামান, আর একটু নিচে, এই যে কোনা মিলে গেল। ওকে, এবার আমি এই সাইডটাতে একটা কালার দেবো, এই সাইডটাতে একটা কালার দেবো। সেম ধরে এই যে এই কালারটা ধরলাম, ধরার পরে এই যে আচ্ছা আগে এটা অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করলাম, করার পরে কালার যেটা সিলেক্ট করা আছে এটাই থাক। এবার এটা দিব, দিয়ে এটাকে দিয়ে দিলাম, এই দেখেন কালার হয়ে গেল। এবার ডি, কন্ট্রোল ডি, তাহলে ওহো আরেকটু নিচে নামাইলে এটা সুন্দর হতো। সো আমাদের একটার পাশ একটা কালার, আরেকটা পাশ আরেকটা কালার পেয়ে গেলাম। এবার আমি চাচ্ছি এই কোণা দিয়ে একটা কিছু ডিজাইন করতে। দেখেন তো আরো কি কি ইয়া পান। এরকম না, আপনি এরকমটা খুঁজেন, এই যে এটা পেন্টাগন টুল ব্যবহার করেন, সাপোজ ধরেন এই দেখছেন, এটাকে ধরার জন্য কন্ট্রোল টি, সরি কন্ট্রোল টি, এটাকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে দেখেন এইখান থেকে এই যে যখন দেখেন এই যে মাউসের কার্সর কিন্তু বুঝবেন, এইটাও দিয়ে বোঝা যাচ্ছে এভাবে করে মানে ঘুরাতে পারবেন। আবার এটা দিয়ে হলে খালি এইভাবে টেনে বড় করতে পারবেন। তো এইভাবে ইয়াগুলো বুঝবেন, এইভাবে দেখেন, এই দেখেন, এই তো কোনা কানা এইভাবে করে ডিজাইন নিয়ে আসতে পারি আমরা। এটাকে এখন ইন্টার দেন, ইন্টার না কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট করেন আর কি, একটু হোল্ড করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, কি আম্মুকে দিয়েছো। এখন আসেন যে এরকম কোণার মধ্যে আমরা অনেক ধরনের অ্যাকচুয়ালি এগুলা এগুলা কেন দেখাচ্ছি, একটু আপনাকে কিছু ঘুরে দেখাই কিছু জিনিস। আপনাদের আমি সেদিন গিক দেখতে বলছিলাম, দেখছেন কিনা আমি জানি না। ইমেজগুলা কিরকম সেগুলো দেখতে বলেছি, স্টাডি করতে বলেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, লাইক দেখেন তো মানুষ কত, এই দেখছেন কত সুন্দর করে ডিজাইন করে, এই যে কোনায় কিভাবে ডিজাইন আনলো। তারপর দেখেন এগুলো ইমেজ এখন বানানো কোনো ঘটনা বলেন তো? আপনি এখন প্লেস পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, লিখতেও পারেন, এই ইমেজ বানাতে পারবেন না এখন? জাস্ট জাস্ট এই তিনটা টপিক, তিনটা কনসেপ্ট দিয়ে এটা বানানো যাবে। জি ভাইয়া। সবাই জি স্যার। তো দেখছেন এটা বানাতে গিয়ে খুব কঠিন কিছু, জাস্ট এই তিনটা জিনিস জানলেই এই ইমেজটা বানানো সম্ভব। এই ইমেজটা, এটাও আরো সহজ, মানে এটার ক্ষেত্রে একটু সময় দিতে হবে এই ধরনের ইমেজ বানাতে গেলে, বাট পারবেন। তারপরে এই যে ইমেজ দেখেন, এটার মধ্যে কোনো কিছু আছে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিছে, আর একটা পিএনজি ইমেজ ধরে এনে প্লেস করে দিছে, দেওয়ার পরে এই যে এরকম করে একটা ইয়া দিছে, একটা লেখা বসাইছে। আর খবরদার এরকম 5 স্টার দেওয়া যাবে না। আপনি চাইলে এখন এর নামে রিপোর্ট দিতে পারেন, সাথে সাথে ওর অ্যাকাউন্ট ইয়া করে দিবে, আর এই গিগ ডিলিট করে দিবে। এটা একটা বাঙালি, এই যে বাঙালিরা এই কাজ করে। আমার একটা গিগ এভাবে করে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, কি করেছিলাম জানেন? দেখাচ্ছি, দাঁড়ান আমার ইমেজটাকে দেখাই তাহলে বুঝবেন।
কিছু রেস্ট্রিকশন আছে, এগুলা ফলো করা যাবে না, এগুলা খুব মাথায় রেখে কাজ করতে হবে। এই যে এটা একদম ছোটবেলায় যখন একটা প্রোফাইল করেছিলাম নতুন নতুন, তখন এই যে এই গিগটা আমি ব্যবহার করতাম। হ্যাঁ, আর তখন আমার নিজেরও ভোটার আইডি তখনও হয়নি, আমার বোনের ভোটার আইডি দিয়ে আমার আমার অ্যাকাউন্ট চালাইতাম। এই দেখেন, এই যে ফাইবার প্রো প্রো প্রো, ঠিক আছে, এইটা, তারপর হচ্ছে এই যে প্রো ব্যাচ, এইটা, এই ব্যাচ মার্কগুলো আমি কি করছিলাম, ব্যবহার করছিলাম। কোন এক বাঙালি আমাকে রিপোর্ট করছে, আমার এই প্রোফাইলে এটার জন্য রিপোর্ট মারছে। পরে ওই বাঙালি আমাকে আবার কথা বলতেছে আমার সাথে এসে যে আপনি এই ধরনের প্রো বেঞ্চমার্ক কেন ব্যবহার করছেন। আমি বললাম যে কেন, কি হয়েছে তাতে, ঠিক আছে। তো বললো যে না, এটা যে নিষেধ এটা আপনি জানেন না। আমি বললাম যে হতে পারে, সমস্যা নেই, এটার জন্য কি প্রবলেম হচ্ছে। পরে বললো যে না, কিছু হয় না। এই বইলা কিছুক্ষণ পরে দেখি আমার ওই গিগে আমার অর্ডার ছিল 3টা, ওই গিগ দেখে আমার ইয়া হয়ে গেছে, মানে রিভিউতে চলে গেছে, ইয়াতে ফাইবারের রিভিউতে যাওয়ার পর তার ঠিক 2 ঘন্টা পরে গিগটাই ডিলিট করে দিচ্ছে। আমার ওই, মানে কি বলবো, যে ওই সময় এমন মেজাজ খারাপ হয়েছিল ওর উপরে। তখন আমি ওর উপর রাগ করে বললাম যে আপনার যদি এতই প্রবলেম হচ্ছিল এই বেঞ্চমার্কের কারণে, এখন সম্ভব ওইটা আমার এই গিগটা শো করতো তার গিগের পাশে একদম ফ্রন্ট পেজে আসতো। তখন আমাদের সময় গিগ ছিল প্রায় 30,000-40,000-এর মতো, এরকম সার্ভিস অ্যাভেলেবেল ছিল। 2016 সালের ঘটনা বা 17 সালের ঘটনা। সো ওই সময় যে এরকম একদম টপ পেজে আসতো, মনে হয় তার গিগের পাশে আসতো। আর ওই সময় প্রচুর কাজ আসতো আমার। সো সে আমার গিগে এরকম রিপোর্টটা মারার পরে একদম গিগ তো হারাই গেল, গিগটাই ডিলিট করে দিল ফাইবার থেকে, ঠিক আছে। পরে অ্যাকাউন্টে ছিল, টাকা ছিল, সেটাও আমি তুলতে পারিনি পরে। সো সে আমার কত বড় ক্ষতি করলো, জাস্ট কিছু না। অথচ সে কিন্তু রিপোর্ট মারার আগে সে আমাকে একটু চাইলে বলতেই পারতো যে তখন আমি এত কিছু জানতাম না এসব ব্যাপারে, তখন আমি নতুন নতুন এইসব ফিল্ডে আসছি, কাজ করতেছি। আমি ভাবছি যে এরকম প্রো দিলে হয়তো ক্লায়েন্ট আরো আকৃষ্ট হবে, এবং আমি পেরেছিলাম ওটাই। হ্যাঁ, আমার লাইফের রেকর্ড আমি যদি বলি, ইনশাল্লাহ ফাইবারে যখন যে প্রজেক্ট, যে অ্যাকাউন্ট খুলছি, যে নিশ নিয়ে কাজ শুরু করছি, কাজ পেয়েছিলাম। এগুলা মানে ভুল ভ্রান্তি থেকে আস্তে 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 আমি শিখছি অনেক কিছু, কারণ আমার সময় আমাকে এগুলো গাইডলাইন করার মতো কেউ ছিল না, ঠিক আছে। যাও কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা চুপে চাপে কাজ করতো, শেয়ার করতে চাইতো না। মানে মানুষ, আমরা জানি না বাঙালি মানুষ এরকম কেন, ঠিক আছে। অথচ আপনাদের কিন্তু আমি মডিউলের বাইরেও অনেক কিছু শিখেছি। সো এগুলা এক একটা মানুষের, জানি না, এক একটা মানুষের এক এক রকমের থিঙ্কিং। আর আপনাদের আমি বলি সবসময় একে অন্যকে হেল্প করতে, তার কারণ হচ্ছে হেল্পের যে উপকার এটা বুঝবেন না। একজন আমার ক্ষতি করছে, কিন্তু 10 জনের কাছ থেকে আমি আরো বেনিফিটেড হয়েছি আরো, ঠিক আছে। সো এখন আপনাদের যেটা বলছি যে এই ধরনের প্রো বেঞ্চমার্ক, হ্যাঁ, তারপর স্টার 5 স্টার রিভিউ, এই ধরনের রিভিউ গুলা ব্যবহার করা যাবে না। এখন যদি ইনাকে স্ক্রিনশট দিয়ে যদি আমি রিপোর্ট করি, সাথে সাথে ওর গিগ এটা ডাউন করে ফেলবে, মানে ফাইবার থেকে এটা রিভিউতে চলে যাবে এই গিগ। বুঝতে পেরেছেন? সো আমরা এই কাজগুলো করব না, আমরা অন্যভাবে ক্লায়েন্ট করব, ক্লায়েন্ট ম্যানেজ করব, মানে থাম্বনেইল বানাবো। তারপরে আসেন যে আমরা দেখেন এখানে জাস্ট কিছুই না, ওয়ার্ডপ্রেসের একটা লোগো আর নিচে ওয়ার্ডপ্রেসের এই টোটালটা একটা লোগো, এটা দিয়ে সেই ইমেজ বানাই দিচ্ছে। তারপরে এই ধরনের ইমেজ আপনার একটু ঘাটাঘাটি করলেই আপনারা এই ধরনের ইমেজ বানাতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এই যে দেখছেন কত সুন্দর করে গিগটা বানাইছে, কাজও পাচ্ছে অনেক। পাকিস্তানের কিন্তু ভালো কাজ করে। তারপর ফিলিপাইন, এরা প্রচুর ফ্রিল্যান্সিং এর দিকে আগায়। এখন দেখেন কি সুন্দর করে সে একটা ইমেজ বানাইছে। এই যে এই ধরনের পাওয়া যায়, স্যাটিসফ্যাকশন 100% গ্যারান্টি, এগুলো ইমেজ পাওয়া যায়, আমরা দেখবো একটু পরে ওগুলা কিভাবে করে এরকম ইমেজ আমরা বানাবো। সো এগুলো ইমেজ বানানো কঠিন বিষয় হবে? জাস্ট একটা নাম দিব, নামের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। যদি ইয়ার ভাষায় বলি, আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন, HTML এ করেন, করে ওটার একটা স্ক্রিনশট নেন, একই তো কথা। এরকম ডিজাইন HTML এ করেন, হ্যাঁ হ্যাঁ, ইমেজের যখন স্ক্রিনশটটা নিবেন তখন হিসাব করে, এই যে আপনাদের লাইট শুটটা এই জন্যই ব্যবহার করতে দিচ্ছি। ইমেজের ফাইবারে গিগের ইমেজ রেজুলেশন কত লাগে সেটা আগে দেখেন। ফাইবার ইমেজ রেজুলেশন
ও ইগনিটেতে আছি, দাঁড়ান। ফাইবার গিগ ইমেজ রেজুলেশন, এই দেখেন 550/370, এটা হলো তাদের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, কিংবা এটাও ব্যবহার করতে পারেন। এই দেখেন 680x442, ঠিক আছে, এই এই রেজুলেশনটা ব্যবহার করতে পারেন। কিংবা দেখেন এই যে এটা, ঠিক আছে, এই ধরনের রেজুলেশনগুলো ব্যবহার করতে পারেন। তো সেই অনুপাতে আপনি স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনার এই যে ফটোশপে এসে নিউ ফাইল, আমি দেখাবো সেটা যে কিভাবে করে ওটার সিমিলার একটা ইয়া করে ফেলতে পারি, মানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। সো এইভাবে করে আমরা কোনা কানা বা যে কোনো ডিজাইন দিতে পারি। এই দেখেন আমার এই ইমেজটাতে, যদিও অতটা ভালো না ইমেজগুলো, তারপরে দেখাই, তার কারণ হচ্ছে যে এগুলা এই শর্টকাট জ্ঞান দিয়েই করা আর কি। এই যে দেখেন এটা এইভাবে একটু কার্ভ করে দেওয়া, এটা একটু কার্ভ করে দেওয়া, এই পাশে লেখা এই পাশে লেখা, ঠিক আছে, একটু লেভেল লেভেল ভাব থাকে। তারপর দুই পাশে এখানে ছবি দিয়েছি, এখানে এটা দিয়েছি, ঠিক আছে। তারপরে আপনারা এত আরো সুন্দর করে ছবি বানাবেন আমার বিশ্বাস। তারপর দেখেন এই যে এই ছবিটা, ঠিক আছে, এগুলো সব ইমেজ, এগুলো ইমেজ জাস্ট প্লেস করে দিয়েছে এখানে, আর এগুলো লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই ইমেজটা দেখেন, এই যে এটা, ঠিক আছে। তো এই যে এগুলো হচ্ছে আপনার এই ধরনের, এই দেখেন এখানে একটা কার্ভ, তারপর এখানে একটু এইভাবে একটা কার্ভ দিয়েছি। তো এই ধরনের কার্ভ কি দিয়ে আনতে পারেন, মাথায় আইডিয়া আসে? হুম, হ্যাঁ, সার্কেল দিয়ে, এই দেখেন এই যে এবার সার্কেল দিয়ে কন্ট্রোল টি দিলাম, আচ্ছা আর একটু বড় করে নেন সার্কেলটা, কি হলো, আচ্ছা একটু অন্যভাবে চিন্তা করি এটাকে, এইভাবে না দিয়ে এই যে এটাকে দিয়ে চিন্তা করি। আচ্ছা তাহলে এক কোণা এনে দিয়ে খালি জাস্ট, ঠিক আছে। আচ্ছা এটা আমি চাচ্ছি এই জায়গায় সাদা থাক। হুম, দেখেন এখানে যে খালি খালি কালারটাকে চেঞ্জ করে দিয়েছি, এটা উপরে ছিল, এটা এখন সাদা, সাদা প্রায়োরিটি বেশি, এখন সাদা করে দেন, সাদা হয়ে গেল। আর এই জায়গাটাতে, এই যে নিচের এই জায়গাটাতে এই কালারটা দিয়ে দেন। বুঝছি বিষয়টা কিভাবে আনলাম। তো এইভাবে করে অ্যাকচুয়ালি এটা এখন যদি পারফেকশন করতে গেলে সময় যায়, তো আমি অ্যাকচুয়ালি এইভাবে করে দিয়ে দেখালে অ্যাকচুয়ালি সময় যায় অনেক। আরো বড় করে নেন সার্কেলটা, আরো এইভাবে করে বড় করে নেন, ঠিক আছে। আর এই দেখেন এটাতে এই প্রবলেমটা হয় না, এই দেখেন এইবার দেন এইভাবে এইভাবে করে, ঠিক আছে। সো এটা থাকলো, সরি, ইন্টার দিলাম, ঠিক আছে। এখন আবার কন্ট্রোল টি দেই, এখানে আমি কালারটা চাচ্ছি না, এখানে দেবো সাদা কালার, আচ্ছা যাকে ওটা আপনারা পারবেন। এই যে এখন একটু বড় হয়ে গেল। কালার দিতে চাই সাদা, সাদা কালার ধরে এনে দিব, সাদা হয়ে গেল। এবার চাচ্ছি এইটা, এই কালার দিব, জাস্ট এই নিচে এনে ছেড়ে দিব, কারণ ওটা আমি আটকে দিয়েছি সার্কেল দিয়ে ওই জায়গাটুকু। এখন আপনি উপর দিয়ে যদি চান তাহলে সেম থিং, উপর দিয়ে আরেক কালার চাচ্ছেন, সেম থিং আপনি এরকম একটা নেন, এরকম একটা কিছু নেন, নেওয়ার পর
এভাবে ছেড়ে দেন, ইন্টার দেন। এখন আপনি এটাতে কালার দিতে যাচ্ছেন, এটা এখন এখানে আপনি অন্য একটা কালার দিবেন। এখন দিতে চান এটা না, এখন দিতে চান আপনি সবুজ একটা কালার দিলাম। এখন আমি দিতে চাই হচ্ছে এই জায়গাটায় ওই কালারটা, এই যে কালারটা চলে আসলো। সো একটু মাথা খাটান, আপনারা পারবেন এই সমস্ত বিষয়ে কাজ করতে। তারপরে এখন আবার মাঝখান দিয়ে ইয়া করেন, এই যে রেক্টেঙ্গুলার এটা দিয়েও দিতে পারেন, ঠিক আছে। অলরেডি আর সবুজ পাই, কারণ ডিফল্ট ভাবে সবুজ দেওয়া আছে। আপনি সবুজ কালারটা চেঞ্জ করেন, এখানে অন্য একটা পিঙ্ক দিলাম, দেখেন তো কাজ করে কিনা। এখানে এটাকে ছেড়ে দেন, ওকে দেন, এখন ছেড়ে দেন, এই যে কালারটা পেয়ে গেল, ঠিক আছে। তারপর আপনি উপরে কিছু কথা লেখেন, নিচে কিছু কথা লেখেন, মাঝখানে আপনি বলেন 100% স্যাটিসফ্যাকশন, যেটা থেকে ক্লায়েন্ট আকৃষ্ট হবে। ওকে, সো আমরা আই থিঙ্ক এখন ফটোশপের মোটামুটি কিছু টুকটাক বেসিক সম্পর্কে আইডিয়া পেয়েছি, ঠিক আছে। আপনাদের আমি জাস্ট 15 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি, নামাজটা পড়ে নেন, 15 মিনিট পরে এসে আমরা একটা গিগ ডিজাইন করা দেখব, ঠিক আছে। তাহলে সবাই আসবেন ঠিক হলো 45 এর মধ্যে, 4:45, 15 মিনিট। ঠিক আছে।